আসসালামু আলাইকুম। জব ছেকা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগতম। আমাদের পড়াশোনা আজকে বাংলাদেশের সংবিধান দিয়ে, দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। আমরা এখানে যে বইয়ের পিডিএফটা ফলো করতেছি, বেসিক ভিউ বইটা, যেটা 51তম বিশেষকে টার্গেট করে সর্বশেষ যে সংস্করণ এপ্রিলের 2026, সেই সংস্করণটা। আমার মনে হয় মোটা দাগে বাংলাদেশে যারা বেশিরভাগ চাকরি প্রার্থী আছে, কম বেশি সবাই এই বইটা ফলো করে। তো আমি এখানে ক্লাসের ম্যাটেরিয়ালস হিসেবে এটাই নেওয়ার চেষ্টা করছি। আমাদের প্রথম এই বইয়ের যে ধারাবাহিকতা, প্রথমে 50তম থেকে 35তম বিসিএসের এই অধ্যায় ভিত্তিক যে বিগত কোশ্চেনগুলো আছে সেগুলো ব্যাখ্যা সহ সমাধান। এরপরে তারপরে 35-এর পরের থেকে 10ম পর্যন্ত, অর্থাৎ 34 থেকে 10ম পর্যন্ত আবার একইভাবে ব্যাখ্যা সহ সমাধান। এরপরে সংবিধানটাকে ধারাবাহিকভাবে সুন্দর করে সাজানো আছে এবং প্রত্যেকটা বিস্তারিত আলোচনা করে ওই টপিকের উপরে তারপরে এমসিকিউ দেওয়া আছে। আমাদের পড়াশোনা আমরা প্রথম থেকেই শুরু করি। আমাদের পড়া শুরু হচ্ছে 50তম বিসিএসে আসা কোশ্চেন দিয়ে। প্রথম যেটি আছে যে বাংলাদেশ সংবিধানের রক্ষাকর্তাকে, বাংলাদেশ সংবিধানের রক্ষাকর্তা হচ্ছে প্রধান বিচারপতি, অর্থাৎ হচ্ছে সুপ্রিম কোর্টের যে প্রধান থাকে সেই সংবিধানের প্রধান রক্ষাকর্তা। সুপ্রিম কোর্টই মূলত বাংলাদেশ সংবিধানের রক্ষক বা অভিভাবক হিসেবে কাজ করে। আর এটা সংবিধানের 100 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের রক্ষক এবং অভিভাবক হচ্ছে বিচার বিভাগ ও সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলো সংবিধানের রক্ষাকর্তা। সংবিধান কার্যকর হয় বা প্রবর্তিত হয় কবে? বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16ই ডিসেম্বর 1972 সালে। এটি উত্থাপিত হয় 12 অক্টোবর 1972 সালে। পরিমার্জন বা পরিমার্জিত হয়ে গণপরিষদে গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে। আর এটা প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সালে। হ্যাবিয়াস কার্পাস রাইট দায়ের করা হয় সংবিধানের কোন অনুচ্ছেদ লঙ্ঘনের কারণে? অর্থাৎ হচ্ছে এটা মূলত কাউকে আদালতের সামনে হাজির করা হয় কোন অনুচ্ছেদের কারণে? আদালতের সামনে হাজির বলতে গ্রেপ্তার বা আটক সম্পর্কে যে তথ্য সেটাকে বলা হয়। সংবিধানের গ্রেপ্তার ও আটক সম্পর্কে সুরক্ষা প্রদান করা হয়েছে 33 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। এই অনুচ্ছেদ অনুযায়ী কাউকে গ্রেপ্তার করলে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে এবং 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে এবং তার আইনি অধিকার নিশ্চিত করতে হবে। এবং সাংবিধানিক সুরক্ষা লঙ্ঘন করে যদি কাউকে বেআইনিভাবে আটক করা হয়, তবে সেই আটককে চ্যালেঞ্জ করাকে হ্যাবিয়াস কার্পাস রাইট দায়ের করা হয়। অর্থাৎ কোনো ব্যক্তির মনে হলো যে তাকে যে কারণে অভিযুক্ত করা হয়েছে সেই কারণটার জন্য সে দোষী না, অর্থাৎ তার আটকের যে কারণ সেটা সম্পূর্ণ ভিত্তিহীন বা তিনি নির্দোষ, তখন তিনি এই হ্যাবিয়াস কার্পাস রাইট দায়ের করতে পারে। এটা সম্পর্কে বলা আছে সংবিধানের 33 নম্বর অনুচ্ছেদে, যেখানে আটক এবং গ্রেপ্তার সম্পর্কে বলা আছে। বাংলাদেশ সংবিধানের আলোকে নিচের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়? শিক্ষার অধিকার মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়। মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত যে অনুচ্ছেদগুলো সেগুলো হচ্ছে দ্বিতীয় ভাগের রাষ্ট্র পরিচালনার মূলনীতির 15 নম্বর অনুচ্ছেদে মৌলিক চাহিদায় শিক্ষার কথা বলা হয়েছে। শিক্ষা হচ্ছে মৌলিক চাহিদা, মৌলিক অধিকার না। মৌলিক অধিকার সম্পর্কে সংবিধানের 3 ভাগের 17টি অনুচ্ছেদে টোটাল 18টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। অধিকার আর চাহিদা এক জিনিস না। অধিকার যেটা আপনার সরকার অবশ্যই দেবে বা আপনার ওইটা দেশ থেকে পাওয়া, সরকার থেকে পাওয়ার অধিকার আছে। আর চাহিদা যেটা আপনার বেঁচে থাকার জন্য অবশ্যই প্রয়োজন, সেটা হচ্ছে মৌলিক চাহিদা। মৌলিক চাহিদা সম্পর্কে বলা আছে 15 নম্বর অনুচ্ছেদে, কিন্তু মৌলিক অধিকার সমূহ যেটা দ্বিতীয় ভাগে অবস্থিত। আর মৌলিক অধিকার সমূহ সম্পর্কে বলা আছে তৃতীয় ভাগে 17টি অনুচ্ছেদে টোটাল 18টি মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম কি? দ্য হাউস অব দ্য নেশন। সংবিধানের 65 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে জাতীয় সংসদ দ্য হাউস অব দ্য নেশন নামে একটি সংসদ থাকবে ও প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপরে থাকবে। বাংলাদেশের সংসদীয় নির্বাচনকে বলা হয় ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট সিস্টেম। বাংলাদেশের সংসদীয় নির্বাচনকে বলা হয় ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট সিস্টেম। তাহলে সংসদের নাম আছে বা সংসদ সম্পর্কে বলা আছে কত? 65 নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের নাম কি? বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আর সংবিধানের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, যেটার ইংরেজি নাম হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক বাংলাদেশ, যেটা সম্পর্কে 153 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর অনুচ্ছেদে সংবিধানের নাম আছে। বাংলাদেশের সংবিধান কত নম্বর অনুচ্ছেদে চিন্তা, বাক, বিবেক, স্বাধীনতার কথা বলা আছে? এটা 39 নম্বর অনুচ্ছেদে। চলাফেরার স্বাধীনতার কথা বলা আছে 36 নম্বর অনুচ্ছেদে। তারপরে হচ্ছে 37-এ বলা আছে সমাবেশের অধিকার।
তারপরে সংগঠন এবং একদম শেষে এসে চিন্তা, বাক এবং স্বাধীনতার অধিকার, এগুলো অধিকারের অন্তর্ভুক্ত। বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থার নিয়মতান্ত্রিক প্রধানকে নিয়মতান্ত্রিক প্রধান রাষ্ট্রপতি, যেটা 48 নম্বর অনুচ্ছেদে বলা আছে, এবং তিনি সংসদের সদস্যগণ কর্তৃক নির্বাচিত হবেন, রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করবেন। তিনি নিয়মতান্ত্রিক প্রধান বা কনস্টিটিউশনাল হেড হচ্ছেন রাষ্ট্রপতি। কোন অনুচ্ছেদ বলে সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয় 7-এর খ নম্বর অনুচ্ছেদে। আর এই যে 7-এর খ নম্বর অনুচ্ছেদ, এটা আনা হয়েছিল 15তম সংশোধনের মাধ্যমে। আর এই 15তম সংশোধনীটা বর্তমানে এটাকে অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। তো যখন এই সংশোধনীটা অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে, তখন এই ধারাটাই বাদ পড়ে যাবে, মানে ওই সংশোধনীতে আনা সকল প্রস্তাব বাদ পড়ে যাবে। সংবিধানের রক্ষক বা ব্যাখ্যাকারককে সুপ্রিম কোর্ট। সংবিধানের রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট আর বিচার বিভাগ, আর সংবিধানের রক্ষাকর্তা যদি ব্যক্তিকে জানতে চাই তাহলে প্রধান বিচারপতি। অপরদিকে গণতন্ত্রের রক্ষা কবচ হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। গণতন্ত্রের রক্ষা কবচ বিচার বিভাগের স্বাধীনতা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্পরিবর্তনের জন্য সংবিধানের যে সংশোধনী বাতিল করা হয়, পঞ্চদশ সংশোধনীকে বাতিল করা হয়েছে। একটু আগে যেটা বললাম যে পঞ্চদশ সংশোধনী বাতিলের সাথে সাথে আমাদের যে 7-এর 2 নম্বর যে ধারা, এটাও বাতিল হয়ে যাবে, কারণ এটা ওই সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এই 15তম সংশোধনীটা মূলত হচ্ছে 13তম সংশোধনীতে আনা তত্ত্বাবধায়ক সরকারটাকে বাতিল করা হয়েছে। তাই 15তম সংশোধনী যখনই বাতিল হয়ে যাবে, তখন 13তম সংশোধনী বৈধ হয়ে যাবে এবং তত্ত্বাবধায়ক সরকারটা আবার পূর্বের মতো বহাল থাকবে। বর্তমানে যে সংশোধনীগুলোকে অবৈধ ঘোষণা করা হয়েছে, 5ম, 7ম আর 15তম, যেটা অর্থাৎ পঞ্চদশ যেটা, এই 3টাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে মোট কতবার জরুরি অবস্থা জারি করা হয়েছে? এখনো পর্যন্ত 5বার জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রথম জারি করা হয়েছিল 28 ডিসেম্বর 1974-এ এবং সর্বশেষ 7 সালের 11 জানুয়ারি। সরকারি নিরাপত্তা লাভে সুযোগের সমতার কথা বলা হয়েছে 29-এর 1 নম্বর অনুচ্ছেদে। সরকারি নিয়োগের সুযোগের সমতা। নিয়োগের সুযোগের সমতা তোমার একার নয়, তোমার থেকে 2 আর একার নয়, 2, 9, 1 এখান থেকে। হ্যাঁ, তাহলে সরকারি চাকরিতে নিয়োগ লাভের সুবিধা তোমার একার নয়, এটা সবার। অর্থাৎ হচ্ছে এই চাকরির জন্য যারা উপযুক্ত থাকবে, নারী পুরুষ সকলেই এই কর্মে নিয়োজিত থাকার সুবিধা পাবে। এই জন্য এটা 29-এর 1 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সরকারি চাকরিতে সকল নাগরিক সমান সুবিধা পাবে, নিয়োগের সুযোগ সুবিধা পাবে। বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের ভিত্তি। বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের ভিত্তি উপরে সব কয়টি। এখন এই সব কয়টিগুলো কি? মৌলিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত করা, প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা। সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা আছে, প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র, যেখানে মৌলিক অধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকবে, মানবতার মর্যাদা, মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে। তাহলে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা আছে? এটা 11 নম্বর ধারায় বলা আছে। সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশে বৈদেশিক নীতি পরিচালিত হয়? বিদেশে পররাষ্ট্র বৈদেশিক নীতি পররাষ্ট্র 25 অনুযায়ী। কেমন? তাহলে পররাষ্ট্র কোন অনুচ্ছেদ অনুযায়ী? 25 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। অপরদিকে 22 নম্বর অনুচ্ছেদ 2-2 বিভাগকে এখান থেকে বিভক্ত করা হয়, অর্থাৎ নির্বাহী বিভাগ থেকে আপিল বিভাগ বা বিচার বিভাগকে পৃথকীকরণ করা হয়। 23 হচ্ছে জাতীয় সংস্কৃতি। আমাদের দেশে হচ্ছে সংস্কৃতি সংরক্ষণ, অর্থাৎ হচ্ছে কৃতি থেকে 3 কৃতি 3 বা 23 এভাবে মনে রাখতে পারি, সংস্কৃতি 23। হ্যাঁ, তাহলে জাতীয় সংস্কৃতি সংরক্ষণের কথা বলা আছে 23 নম্বর অনুচ্ছেদে। কিন্তু জাতীয় স্মৃতি নিদর্শন, এটা কিন্তু সংস্কৃতি না, স্মৃতি হচ্ছে সংস্কৃতির পরে, যেটা হচ্ছে 24, কারণ সংস্কৃতিটা আগে আসে, অনেক দিন ধরে চলমান থাকে, যে কার্যক্রমগুলো, যে প্রথাগুলো, সেগুলো হচ্ছে সংস্কৃতি। আর স্মৃতি হচ্ছে নতুন করে মানুষের দ্বারা কোনো কাজের কে স্মরণ রাখার জন্য তৈরি কোনো কিছুকে বলা যায় এখানে স্মৃতি, বা হচ্ছে কোনো কাজের যে মেমোরাইজ করার মতো কোনো সক্ষমতা, সেটাকে স্মৃতি বলে। তাহলে সংস্কৃতি হচ্ছে পুরাতন, এই জন্য এটা আগে 23-এ, আর জাতীয় স্মৃতি সংরক্ষণ বলা হচ্ছে পরবর্তীতে 24-এ। তাহলে আমরা একটু যাই যে পররাষ্ট্র সম্পর্কে বলা আছে 25-এ, বিচার বিভাগ থেকে আপিল বিভাগ পৃথকীকরণ বলা আছে 22-এ, জাতীয় সংস্কৃতি সংরক্ষণের কথা বলা আছে 23-এ, জাতীয় স্মৃতি সংরক্ষণের কথা বলা আছে সংস্কৃতির পরেই, অর্থাৎ হচ্ছে 24-এ।
অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? উনি মূলত পঞ্চম বিভাগের চতুর্থ বিভাগের পঞ্চম পরিচ্ছেদের অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে। তিনি মূলত হচ্ছে নির্বাহী বিভাগের কর্মকর্তা, কারণ চতুর্থ ভাগে নির্বাহী বিভাগ সম্পর্কে বলা আছে। আর অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা আছে সংবিধানের 64-1 নম্বর অনুচ্ছেদে। অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এবং সরকারের প্রধান আইন পরামর্শক। তাহলে অ্যাটর্নি জেনারেল কোন ভাগে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা আছে? চতুর্থ ভাগে, যেটা নির্বাহী বিভাগ। তাহলে অ্যাটর্নি জেনারেল হচ্ছে নির্বাহী বিভাগের একজন কর্মকর্তা। আর অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা আছে 64-1 নম্বর অনুচ্ছেদে। অ্যাটর্নি জেনারেল হলেন সেই ব্যক্তি যিনি মূলত রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এবং সরকারের প্রধান আইন পরামর্শক। বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিল বেগম রাজিয়া বানু। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? তাহলে রাষ্ট্রপতির যে কার্যাবলী বা ক্ষমতা সম্পর্কে বলা আছে 95 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বা হচ্ছে 95 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা না, বিচারপতির নিয়োগের কথা বলা আছে যে প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করে রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগ করবেন। অপরদিকে 96 নম্বর অনুচ্ছেদে বিচারপতিদের অভিশংসনের কথা বলা আছে, অর্থাৎ তাদের কিভাবে বাদ দেওয়া যাবে সেটা বলা আছে। তবে 52 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসনের কথা বলা আছে। তাহলে 96 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতিদের অভিশংসনের কথা বলা আছে। 95 নম্বর অনুচ্ছেদে বিচারপতিদের নিয়োগ বলা আছে। আচ্ছা, 95, হ্যাঁ, আর বিচারে পচা নীতি নয় এমন বলতে পারি। হ্যাঁ, বিচারে কোনো পচা নীতি বা দুর্নীতি থাকবে না, এখান থেকে 95 বিচারপতি নিয়োগ। আর বিচারপতিদের অভিশংসন, আগে তো নিয়োগ দেবে, তারপরে না তাদের সেটা সম্পর্কে জানাবে নিয়োগের প্রক্রিয়া, এরপরে না জানাবে যে তাদের কিভাবে তাদের পদ থেকে বহিষ্কার করা যায় বা কোন কোন কাজে তারা পদ থেকে বহিষ্কৃত হবে সেটা সম্পর্কে বলা হচ্ছে 95 এর পরবর্তী ধারায় 96-তে। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা সংবিধানের কোন নম্বর অনুচ্ছেদে বলা আছে? অনুচ্ছেদ 2-এ বলা আছে। অনুচ্ছেদ 1-এ প্রজাতন্ত্র সম্পর্কে অর্থাৎ রাষ্ট্রের নাম বলা আছে যে বাংলাদেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। 2 নম্বরে রাষ্ট্রীয় সীমানা এবং রাষ্ট্র ধর্ম সম্পর্কে বলা আছে। 3 নম্বরে রাষ্ট্রের ভাষা, রাষ্ট্রভাষা সম্পর্কে বলা আছে। আচ্ছা, আমাদের একটা মানুষ সম্পর্কে আমরা জানলে কি জানি? প্রথমত তার নাম জানি, যেটা 1 নম্বরে আছে। আচ্ছা, দ্বিতীয়ত তার নামটা শুনেই আমরা কিন্তু এটা আস করতে পারি তিনি হিন্দু নাকি মুসলিম। দ্বিতীয়ত আমাদের কোনো ব্যক্তির পরিচয় সম্পর্কে যেটা আসে, সেটা বলুক বা না বলুক, নাম থেকে আমরা মোটামুটি ম্যাক্সিমাম টাইম গেস করতে পারি তার ধর্ম। তাহলে 2 নম্বরে আসে ধর্ম। আমরা যদি আমাদের দেশে যে শহীদ মিনারগুলো আছে, শহীদ মিনারের মাতৃভাষার জন্য তো শহীদ মিনারগুলো নির্মিত হয়, এখানে বেদির সংখ্যা যদি দেখি 3টা। 3 নম্বরে আছে মাতৃভাষা। 4 নম্বরে জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতিকৃতি, প্রতীক, 4টা জিনিস নিয়ে, জাতীয় 4টা জিনিস নিয়ে আসে 4 নম্বরে। এবং 5 নম্বরে আছে প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা। এখনো পর্যন্ত ঢাকা বাংলাদেশের রাজধানী হয়েছে 5 বার, তাই এটা 5 নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে রদ করা হয়েছে, অর্থাৎ বাতিল করা হয়েছে? 15তম সংশোধনের মাধ্যমে, এবং এটা আনা হয়েছিল 13তম সংশোধনের মাধ্যমে। তবে এই 15তম সংশোধনীকে বাতিল বা অবৈধ হিসেবে 2024 সালের ডিসেম্বরে ঘোষণা করা হয়েছে, যার কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার পুনরায় প্রত্যাবর্তন করছে। 15তম সংশোধনী যদি বাতিল হয়ে যায় 13তম আবার চলে আসবে, যেটা আমরা আগেই বললাম। আচ্ছা, আমরা কিন্তু এখনো পর্যন্ত মাত্র 23টা কোশ্চেন পড়ছি, কিন্তু এই 23টা কোশ্চেন যখন আমরা ব্যাখ্যা সহ করতেছি, আমাদের অধ্যায়ের ভিতরে যখন আমরা সুইচ করব তখন দেখা যায় যে পড়তেও খুবই কম টাইম লাগবে। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ব্যাখ্যা সহ পড়া অতীব জরুরি। কোথা থেকে কোশ্চেন আসে, কেমন ধরনের কোশ্চেন আসে, আমাদের কোশ্চেনের ডেপথ সম্পর্কে জানাটা খুবই জরুরি। তো আমাদের পরবর্তী কোশ্চেন যেটা আছে, বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টা তারকা থাকে? 4টা তারকা থাকে। এই 4টা তারকা দ্বারা মূলত রাষ্ট্রীয় উচ্চাকাঙ্ক্ষা এবং লক্ষ্যকে নির্দেশ করা হয়। ধর্মীয় স্বাধীনতা সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? আমরা জানি যে মুসলিমদের জন্য 41-এ চিল্লা আছে, তো ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে 41 নম্বর অনুচ্ছেদে, কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়, অর্থাৎ মানে যে যা ধর্ম পালন করবে এটা সম্পর্কে 12তে বলা আছে, অনুচ্ছেদ 12 নম্বরে। এখন আসি আমরা 38-এ আমরা যদি একটু আগে পড়ছিলাম যে 39-এ আমাদের বাক এবং স্বাধীনতার কথা বলা আছে। তো 39-এর আগে হচ্ছে সংগঠন। আমরা এইখানে 36 থেকে আমরা কয়েকটা অনুচ্ছেদ খুব সুন্দর মতো করে গ্রাফিক্যালি মনে রাখি। ধরেন এখানে কয়েকজন মানুষ এরকম হেঁটে চলে বেড়াচ্ছে। এখন এটা হচ্ছে 36-এ, না
যে চলাফেরার স্বাধীনতা। এখন যখন তারা চলতে চলতে সবাই এক জায়গায় যখন দাঁড়াবে, তখন সেটাকে কি বলবে? কয়েকজন মানুষ এক জায়গায় যখন দাঁড়িয়ে কোনো একটা বিষয়ে ধরেন তারা কথাবার্তা বলতেছে, তখন সেটা হয়ে গেছে সমাবেশ। তাহলে 36-এ চলাফেরার স্বাধীনতা, তারপরে 37-এ সমাবেশ। এখন তারা সমাবেশ করলো যে তারা কোনো একটা বিষয় নিয়ে একটা সংগঠন তৈরি করবে। এরপরে তাহলে 38-এ আসতেছে সংগঠন। এবার সংগঠনটা যখন চালাতে হবে, তখন সংগঠন চালানোর জন্য অর্থ দরকার, ডিসকাশন দরকার, এবং সেইটা নিয়ে অনেকগুলো পরিকল্পনা দরকার। তো এইগুলো নিয়ে চিন্তা করতে হবে, কথা বলতে হবে, এবং হচ্ছে আর্থিক উপার্জন করতে হবে, এবং মাথাটাকে ঘামাতে হবে। তো প্রথমে হচ্ছে তারা চিন্তা করলো, তাহলে চিন্তা, বিবেক এবং হচ্ছে বাক স্বাধীনতা, এটা আসবে 39-এ। এখন সংগঠনটা চালানোর জন্য টাকার দরকার, টাকা উপার্জন করতে গেলে কাজ করতে হবে, সেটার জন্য বৃত্তির স্বাধীনতা, যেটা আছে হচ্ছে আমাদের 40-এ। তাহলে আমরা এখন থেকে 36 থেকে 40 পর্যন্ত আবার একটু রিকল করি যে কয়েকজন ব্যক্তি চলাফেরা করতেছে। চলাফেরার স্বাধীনতা 36-এ, একসঙ্গে জড়ো হলো সমাবেশ 37-এ, একটা সংগঠন তৈরি করলো 38-এ, এবং সংগঠনটা চালানোর জন্য ডিসকাশন করতেছে, চিন্তা করতেছে, বিবেক দিয়ে তারা ভাবনা চিন্তা করতেছে, এটা হচ্ছে 39-এ। বাক, চিন্তা, বিবেকের স্বাধীনতা। সংগঠনটা চালানোর জন্য অর্থের দরকার, অর্থের জন্য কাজের দরকার, বৃত্তির স্বাধীনতা 40-এ। এখন দেখলো সেখানে কিছু মানুষ আছে সেকুলার, আর কিছু মানুষ আছে একটু কি বলে মানে ধর্মীয় দিক থেকে একটু গোড়া ধার্মিক, এরকম কেউ হিন্দু ধর্মের, কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান। কিন্তু তারা দেখলো যে ওই ধর্মীয় ক্লেশের কারণে তাদের সংগঠনটা বাধাগ্রস্ত হচ্ছে। তখন তারা ভাবলো যে না, তারা এখন ধর্মীয়ভাবে তারা স্বাধীনতা, যে যার ধর্ম সুন্দর মতো করে পালন করবে। তো সেই ক্ষেত্রে ধর্মীয় স্বাধীনতা আসলো এরপরে 41-এ। 42-এ সম্পত্তির অধিকার। এখন দেখা যায় একটা সংগঠনে তারা হচ্ছে ওই সংগঠনটা চালানোর জন্য কেউ কেউ অর্থ দিচ্ছে, যে যার মতো দিচ্ছে, কিন্তু ওই সম্পত্তিটা ঠিকঠাকভাবে হয়তো রক্ষণাবেক্ষণ হচ্ছে না, এমন এটা ওইটা সুন্দরভাবে খোঁজখবর নেওয়া, কি হচ্ছে না হচ্ছে, মানে হিসাব নিকাশের যে ব্যাপার স্যাপারগুলো, ভাগ বন্টনগুলো, এটাকে আমরা সম্পত্তির অধিকার দিয়ে মনে রাখতে পারি। তো আমরা এখানে 7টা অনুচ্ছেদ কিন্তু 36 থেকে পড়ে ফেললাম। চলাফেরা 36, সমাবেশ 37, 38 হচ্ছে সংগঠন, 39 বিবেক, বাক এবং হচ্ছে চিন্তা স্বাধীনতা, এবং 40-এ বৃত্তির স্বাধীনতা, 41-এ ধর্মীয় স্বাধীনতা, এবং 42-এ সম্পত্তি স্বাধীনতা। এরপরে আসি আমাদের হচ্ছে এখানে পরবর্তীতে যেটা আছে 50তম অনুচ্ছেদে আমাদের বলা আছে রাষ্ট্রপতির মেয়াদ সম্পর্কে, অর্থাৎ একজন রাষ্ট্রপতি সম্পর্কে আমাদের সংবিধানে 48 থেকে শুরু হয়েছে। 48-এ রাষ্ট্রপতি সম্পর্কে বলা আছে, এবং হচ্ছে আমাদের 49-এ রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, অর্থাৎ হচ্ছে রাষ্ট্রপতির যে পাওয়ার বা সক্ষমতাগুলো, এর মধ্যে আসে একটা হচ্ছে ক্ষমা প্রদর্শন। এটা 49-এ বলা আছে। প্রথমে রাষ্ট্রপতি কে নির্বাচিত হবে, কিভাবে নির্বাচিত হবে, বয়স বা তার যে গুণাবলী, এগুলো সম্পর্কে 48-এ বলা আছে, এবং তার যে ক্ষমতাগুলো, এর মধ্যে একটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, যে কোনো আসামিকে তিনি চাইলে ক্ষমা করলে সেই ক্ষমাটা মঞ্জুর হবে। হ্যাঁ, তো এইটা বলা আছে 49-এ। এরপরে 50-এ আছে রাষ্ট্রপতির মেয়াদ, এবং যদি হচ্ছে 51-তে যায়, 51-তে হচ্ছে রাষ্ট্রপতির দায়মুক্তি, অর্থাৎ হচ্ছে তিনি রাষ্ট্রপতি থাকাকালীন তার কোনো ধরনের বিচার আচার হবে না। আর 52-তে আছে রাষ্ট্রপতির অভিশংসন, মানে কোন কোন ক্ষেত্রে রাষ্ট্রপতির পদগুলো ফাঁকা হতে পারে, এটা সম্পর্কে বলা আছে 52-তে। 48 থেকে 52 পর্যন্ত এই 5টা অনুচ্ছেদ আমাদের দরকার। 48-এ রাষ্ট্রপতির নির্বাচন বা রাষ্ট্রপতি সম্পর্কে বলা আছে, 49-এ রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে বলা আছে, 50-এ রাষ্ট্রপতির যে হচ্ছে মেয়াদ সম্পর্কে বলা আছে, 51-তে বলা আছে রাষ্ট্রপতির দায়মুক্তি সম্পর্কে, এবং 52-তে বলা আছে রাষ্ট্রপতির অভিশংসন সম্পর্কে, অর্থাৎ রাষ্ট্রপতির পদ খালি হওয়া সম্পর্কে। তাহলে এখান থেকে আমাদের আর পরবর্তী যেটা আছে 100 নম্বর অনুচ্ছেদ। 100 নম্বর অনুচ্ছেদে বলা আছে সুপ্রিম কোর্টের আসন সম্পর্কে। এরপরে কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তিনি মামলা করতে পারবে, 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তিনি হাইকোর্টের কাছে রিট আপিল করতে পারে। অর্থাৎ মৌলিক অধিকার কোনগুলো, যেগুলো হচ্ছে তৃতীয় ভাগে যে 18টা অধিকার আছে, ওইগুলোর কোনোটা, ওই যে আমাদের যে অন্য যে আরও 5টা যে মৌলিক অধিকার আছে দ্বিতীয় ভাগে, ওই মৌলিক চাহিদার জন্য কিন্তু এই 102 কার্যকর হবে না। মৌলিক অধিকারগুলোর জন্য তৃতীয় ভাগের যে অধিকারগুলো, সেগুলোর জন্য হচ্ছে 102 কার্যকর হবে। পরবর্তীতে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? নারী পুরুষের যদি নিয়োগ লাভের, অর্থাৎ সরকারি চাকরিতে নিয়োগ লাভের সমতা বলে, তখন সেটা হবে আমাদের 29-এর 2 নম্বরে। কিন্তু নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে, সমান সমতা, সেটা 28-এর 2 নম্বরে। 28-এর 2 নম্বরে আরও কিছু আছে,
নারী পুরুষের এই যে অনুচ্ছেদে বলা হয়েছে গণজীবনে সর্বস্তরে নারী এবং পুরুষ সমান অধিকার লাভ করবে। অন্যদিকে 29-2 নম্বরে বলা আছে রাষ্ট্রের কর্মে নিয়োগ পদের লাভের যোগ্যতার কথা, অর্থাৎ হচ্ছে কোনো রাষ্ট্রের পদে নিয়োগ লাভের জন্য কোনো ব্যক্তির লিঙ্গ এখানে কোনো ধরনের বৈষম্য ক্রিয়েট করবে না। তাহলে এই যে 29-2 নিয়োগ সম্পর্কিত যে সমতার কথা আছে, কিন্তু এমনি রাষ্ট্রীয় জীবনের সকল স্তরে সমতার কথা বলা আছে 28-এ। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত বছর? 18 বছর। এবং এটা ভোটার হওয়ার যে যোগ্যতা এগুলো সম্পর্কে বলা আছে 122-2 নম্বরে। আর ভোটার তালিকা সম্পর্কে বলা আছে বা যে আমাদের হচ্ছে নির্বাচন কমিশন গঠনের কথা বলা আছে 118 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। 118 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হবে। 119 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনের যে দায়িত্বগুলো, 4টা দায়িত্ব আছে, যে রাষ্ট্রপতি নির্বাচন করা, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, জেলা পরিষদ, এই যে নির্বাচনগুলো এগুলো হচ্ছে 19-এ আছে। 18 বছর বয়সে মানুষ ভোটার হয়, কিন্তু 118-তে নির্বাচন কমিশন গঠিত হয়। 119-এ নির্বাচন কমিশনের দায়িত্ব সম্পর্কে বলা আছে। 121-এ ভোটার তালিকা, আমাদের 120টা এখানে গুরুত্বপূর্ণ না, এজন্য আমরা ওটা স্কিপ করতেছি। 120 কিন্তু আমরা বাদ দিচ্ছি। 118-তে নির্বাচন কমিশন, 119-এ নির্বাচন কমিশনের দায়িত্ব এবং 121-এ ভোটার তালিকা, আর 122-এ ভোটার হওয়ার জন্য যে উপযুক্ত যে বয়স সীমা 18 বছর, এটা সম্পর্কে উল্লেখ আছে 122-2 নম্বর অনুচ্ছেদে। আর প্রতি বছর 2রা মার্চ ভোটার দিবস হিসেবে পালন করা হয়। আর বর্তমানে আমাদের 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আমাদের হচ্ছে 2 জুন থেকে 2রা মার্চ পর্যন্ত প্রতি বছর ভোটার তালিকা হালনাগাদ করা হয়, অর্থাৎ কতজন ব্যক্তি আবার নতুন করে 18 বছরে পূর্ণ হলেও তাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হয় প্রতি বছরে। সাংবিধানিক পদ নয় কোনটি? আমাদের সাংবিধানিক পদ আছে হচ্ছে টোটাল 11টি। 11টি পদের মধ্যে এখানে যেটি নয় সেটি হচ্ছে চেয়ারম্যান মানবাধিকার কর্ম কমিশন। এছাড়া আমরা একটু দেখবো যে সাংবিধানিক পদ কোনগুলো। রাষ্ট্রপতি এবং বিভিন্ন যে মন্ত্রীগুলো আছে, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, স্পিকার এবং ডেপুটি স্পিকার, সংসদ সদস্যগণ, বিচারপতিগণ অর্থাৎ হচ্ছে আপিল বিভাগের যত বিচারপতি আছে সবাই, এবং নির্বাচন কমিশনারগণ বা অন্যান্য যে নির্বাচন যে কমিশনার বৃন্দ আছে, প্রধান নির্বাচন কমিশনার সহ, হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের অন্যান্য সদস্যগণ, অ্যাটর্নি জেনারেল এবং হচ্ছে ন্যায়পাল। এর মধ্যে ন্যায়পালের কোনো ধরনের হচ্ছে শপথ পাঠ করা লাগে না, এবং বাংলাদেশে সাধারণত এই ন্যায়পালের নিয়োগ নেই। আর অ্যাটর্নি জেনারেলেরও কোনো শপথ গ্রহণ করা লাগে না। যিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হবেন উনি ওইভাবে থেকে যাবেন। তবে অ্যাটর্নি জেনারেলের মেয়াদকাল কিন্তু নির্ভর করে যে রাষ্ট্রপতির হচ্ছে ইচ্ছার অনুযায়ী। তিনি যতদিন চান তিনি অ্যাটর্নি জেনারেলকে রাখতে পারেন, আর তিনি যদি মনে করেন যে না তাকে হচ্ছে অবসর দেওয়া দরকার, তখন তিনি তাকে অবসর দিতে পারেন। এক্ষেত্রে বয়সসীমা কিংবা কোনো মেয়াদ নির্ধারিত নেই অ্যাটর্নি জেনারেলের অবসরের জন্য। তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়? তথ্য অধিকার আইন চালু হয় 2009 সালের 6 এপ্রিল। 2009 সালের 6 এপ্রিল। এই তথ্য অধিকার মানুষের রাজনৈতিক নাগরিক অধিকার, যা সংবিধান কর্তৃক স্বীকৃত নয়। প্রকাশ থাকে যে তথ্য অধিকার রাষ্ট্রের মৌলিক অধিকার। তথ্য অধিকার রাষ্ট্রের মৌলিক অধিকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান খসড়া গণপরিষদে কত তারিখে উত্থাপিত হয়? আচ্ছা, আমরা আগেও একটা দেখলাম যে কত তারিখে গৃহীত হয়। এখন আমরা এটা সুন্দর মতো মনে রাখতে পারি যে আমরা যদি মাঝখানে দেখেন 4, আমরা মাসগুলো এইভাবে মনে রাখতে পারি যে ডিসেম্বরে বিজয় দিবস থেকে শুরু হয়েছিল হচ্ছে আমাদের এই সংবিধানের কার্যক্রম। আর এই পাশের ডেটগুলো সবগুলো তো 72-এর ঘটনা। তো আমাদের হচ্ছে ডিসেম্বর, তারপরে আসে নভেম্বর, আর এরপরে হচ্ছে অক্টোবর। হ্যাঁ, এখন তারিখগুলো কিভাবে মনে রাখবো? মাঝখানে একটা 4 তারিখ, 3 গুণ করে উপরে 12 অক্টোবর, আর নিচে হচ্ছে 16 ডিসেম্বর। অর্থাৎ 12 অক্টোবরে প্রথমে তো উত্থাপন হবে, তারপরে না সেটা গ্রহণ করবে এবং তারপরে না সেটা কার্যকর হবে। 12 অক্টোবর 1972 সালে সংবিধান উত্থাপিত হয়, 4 নভেম্বর এটা গৃহীত হয় এবং 16 ডিসেম্বর এটা কার্যকর হয়। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয়? সরকারি কর্ম কমিশন গঠিত হয় 137 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। আর এখানে একজন সভাপতি থাকবে এবং 20 জন সদস্যের সমন্বয়ে এই কর্ম কমিশন গঠিত হয়। 6 জন সদস্যের উপস্থিতিতে কর্ম কমিশনের কোরাম হয়ে থাকে। যেহেতু আমাদের টোটাল সদস্য হচ্ছে 20 জন, 1/3 চেয়েও কম হলেও হবে, তবে 6 জনের কম কোরাম সংগঠিত হয় না। তবে সংসদের জন্য কোরাম কতজন একটু বলবেন তো? সংসদের জন্য কিন্তু 60 জন, কর্ম কমিশনের জন্য 6 জন, একটা শূন্য বাদ পড়ে যাচ্ছে। এরপরে আসি আমরা সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়? 4র্থ তফসিলের। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কি ছিল? এটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার প্রণয়ন, যেটা পরবর্তীতে 15-তে বাতিল করা হয়, 15 আবার 24 ডিসেম্বরে বাতিল করা হয়েছে। তারপরে তত্ত্বাবধায়ক সরকার আবার
পুনর্প্রবর্তন করছে। দেখছেন যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা অলরেডি এই পর্যন্ত মাত্র 36টা কোশ্চেন পড়ছি, এর মধ্যে 3বার এই 2টা ধারা থেকে চলে আসছে। স্বাধীনতার ঘোষণা সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? স্বাধীনতা সপ্তম তফসিলে। সংবিধানের কোন সংশোধনীকে ফার্স্ট ডক্ট্রিন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়েছে? প্রথম ফার্স্ট ডক্ট্রিন হিসেবে চতুর্থ সংশোধনীকে, মানে এটা সাংঘর্ষিক যেটা, সেটাকে হচ্ছে চতুর্থ সংশোধনীকে সংবিধানের প্রথম বিকৃতি বা সংবিধান বিকৃত হয়েছে চতুর্থ সংশোধনীতে বলে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত? প্রশাসনিক ট্রাইব্যুনালের যে অনুচ্ছেদ সেটা হচ্ছে 117 নম্বর অনুচ্ছেদে সন্নিবেশিত। সরকারি সম্পত্তি অর্জন, প্রশাসন ব্যবস্থাপনা সংক্রান্ত ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার কথা সংবিধানের 117 নম্বর অনুচ্ছেদে বলা আছে এবং সংসদ আইনের দ্বারা এই প্রশাসনিক ট্রাইব্যুনাল নিয়ন্ত্রিত হবে। বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেয়কে? রাষ্ট্রপতি। আমরা এটা অলরেডি পড়ে ফেলেছি। এবং কত নাম্বার ধারা অনুযায়ী? এখানে হচ্ছে 37 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতি প্রধান যে নির্বাচন কমিশনার নিয়োগ দেবে এটা সম্পর্কে বলা আছে। আর প্রধান 95 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বলা আছে যে এখানে হচ্ছে 95 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে থাকে। আর 97 অনুচ্ছেদ অনুযায়ী বলা আছে বর্তমানের প্রধান বিচারপতি অনুপস্থিত বা অসুস্থ হলে কোনো কারণে শূন্য পদ বাতিল হলে আপিল বিভাগের অন্যান্য বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি কর্মে যিনি জ্যেষ্ঠ তিনি নিযুক্ত হবেন। সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা কয়টি? সংবিধানের টোটাল অনুচ্ছেদ সংখ্যা 153টি। আর এখানে ভাগ আছে 11টি, অর্থাৎ অধ্যায় আছে 11টি, পরিচ্ছেদ আছে 13টি এবং তফসিল আছে 7টি, মূলনীতি আছে 4টি, একাদশভাবে বিভিন্ন যে অংশ এখানে আছে 5টি। অপরদিকে জাতিসংঘের সনদের যে অনুচ্ছেদ সেখানে অনুচ্ছেদ সংখ্যা হচ্ছে 111টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের মতে প্রধান নির্বাচন কমিশনের মেয়াদকাল কত বছর? প্রধান নির্বাচন কমিশনের মেয়াদকাল হচ্ছে 5 বছর। আর এই প্রধান নির্বাচন কমিশনার যিনি তাকে যে নিয়োগ দেওয়া হয় 118 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, অর্থাৎ যে অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হয়। তা কমিশন গঠিত হতে গেলে তো অবশ্যই কমিশনার লাগবে বা সদস্য লাগবে। নির্বাচন কমিশনের সদস্যরা টোটাল 5 জন, একজন প্রধান নির্বাচন কমিশনার আর এবং হচ্ছে বাকি যারা আছে তারা হচ্ছে 4 জন হচ্ছে সহকারী নির্বাচন কমিশনার। তবে যদি হচ্ছে এখানে 4 বছর যে মেয়াদ, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ হচ্ছে 4 বছর। প্রধান বিচারপতি অবসর পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন, অর্থাৎ প্রধান বিচারপতি 67 বছর পর্যন্ত তিনি তার দায়িত্বে থাকতে পারবেন। তবে অ্যাটর্নি জেনারেল যিনি, তার পদ শূন্য হবে, রাষ্ট্রপতি যখনই চাইবেন তাকে অবসর দিতে তখন তিনি অবসর নিতে বাধ্য। সেটা তার বয়স শেষ হোক কিংবা অবসরের বয়সসীমা পার হোক না কেন অন্যদের তুলনায়, তার জন্য অবসরের জন্য কোনো নির্ধারিত বয়স নেই। দেশের কোনো এলাকাতে ভোটার হয়নি এমন ব্যক্তি সংসদের নির্বাচনে কোনো ক্রমেই প্রার্থী হতে পারবে না। এরপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত বছর? এটা হচ্ছে 35 বছর, যেটা সম্পর্কে বলা আছে 49 নম্বর অনুচ্ছেদে, অর্থাৎ 48 নম্বর অনুচ্ছেদে। 48 নম্বর অনুচ্ছেদে এটা বলা আছে। আর প্রধানমন্ত্রী হওয়ার জন্য 15 বছর, ভোটার হওয়ার জন্য 18 বছর। বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা বর্তমানে 26টি। এখন আমরা 34 থেকে দশম বিসিএসে যাবো। আশা করি আমাদের পরবর্তীতে যে পড়া সেটার গতিটা আগে থেকে দ্রুত হবে এবং আমাদের পরবর্তী ধাপগুলো খুব সহজ হয়ে যাবে, কারণ আমরা অলরেডি সংবিধানের কোর যে জিনিসগুলো সেগুলো আমাদের পড়া শেষ। একই জিনিস এবার রিপিট হবে। বাংলাদেশের সংবিধান এখনো পর্যন্ত কতটি সংশোধনী আসছে? 17টি। সর্বশেষ সংশোধনী 2018 সালের 8 জুলাই। এই সংশোধনীতে যেটা হচ্ছে সংরক্ষিত যে 50টি আসন, এটার মেয়াদ 25 বছর বাড়ানো হয়েছে পুনরায় এবং এটা চলে গেছে 2044 সাল পর্যন্ত। সংসদের নারী আসন সংখ্যা থাকবে 50টি। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? এটা হচ্ছে 10:6:5:3 অথবা এটা। আর বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন আছে? মনোগ্রামে তারকা চিহ্ন আছে 4টি। আর এটা যে বৃত্তের উপরের দিকে লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, নিচে লেখা সরকার এবং এই যে 4টা তারকা, এটা জাতীয় লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করে। আচ্ছা, মনোগ্রামের ডিজাইনারকে কমেন্টে জানাবেন, দেখি বলতে পারেন কি কে। প্রথম যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য জটিল, কিন্তু তারা যারা মোটামুটি পড়াশোনা করে ফেলছেন তারা অলরেডি এটা পড়ে ফেলছেন, কারণ এটা কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, জাতীয় পতাকা ডিজাইনারকে, জাতীয় মনোগ্রামের ডিজাইনারকে কিংবা হচ্ছে জাতীয় যে প্রতীক সেটা ডিজাইনারকে, এই তিনটা জানাবেন। বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ করা হয় কত? এটা হচ্ছে 22 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী করা হয় এবং এটা করা হয় 1/11/2007, অর্থাৎ হচ্ছে
মানে নভেম্বর 1 নভেম্বর 2007 সালে বিচার বিভাগ থেকে আপিল বিভাগ পৃথকীকরণ করা হয়। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হবে? 2 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। বাংলাদেশের সংসদে কোরাম হওয়ার জন্য কত সদস্যের উপস্থিতি প্রয়োজন? 60 জন সদস্যের উপস্থিতি প্রয়োজন, এবং এটা বলা আছে হচ্ছে 75 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। তবে কর্ম কমিশনের কোরাম হওয়ার জন্য 6 জন সদস্যের উপস্থিতি প্রয়োজন। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার বা রূপকারকে? কামরুল হাসান। জাতীয় মানচিত্র খচিত যে পতাকা ছিল এটা ডিজাইনার হচ্ছে শিব নারায়ণ দাস, এবং সংবিধানের ডিজাইনার হচ্ছে জয়নুল আবেদিন। এগুলো মনে রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট, কেউ না কেউ কোনো না কোনো পরীক্ষাতে চলে আসবে। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনে সমান আশ্রয় লাভের অধিকারী। আইনের সমান আশ্রয় যদি বলে তাহলে 2-7, অর্থাৎ আইন কারোর সাথে 2 নাম্বারই করবে না, মানে সবার সাথে আইন সমান থাকবে। হ্যাঁ, তাহলে আইনের দৃষ্টিতে সমতা 27, আইনের দৃষ্টিতে সমতা 27, আইনের দৃষ্টিতে সমতা 27। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র নারী পুরুষ বা অনগ্রসর নারীদের অগ্রগতির বিশেষ বিধান ক্ষমতা পায়? 28 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। 28 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নারী ও শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হতে এই অনুচ্ছেদের কিছু রাষ্ট্রকে নিবৃত্ত করবে না, কিছু রাষ্ট্রকে নিবৃত্ত করবে না, মানে কোনো বিশেষ কোনো সুবিধা দেওয়ার জন্য রাষ্ট্রকে এটা বাধা দেবে না। প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোনো কাজ এককভাবে করতে পারে, সেটা হচ্ছে প্রধান বিচারপতি, তিনি নিজের ইচ্ছায় নিয়োগ দিতে পারে। প্রধান বিচারপতি নিয়োগ দেয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী? জানাবেন, কারণ এটা অলরেডি আমরা পড়ে আসছি। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনের উদ্দেশ্য কী ছিল? 93,000 যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান, অর্থাৎ হচ্ছে প্রথম সংশোধনী ছিল যুদ্ধ অপরাধীদের বিচার। তত্ত্বাবধায়ক সরকার আইনটি সংসদে কত সালে পাশ হয়? 26 মার্চ 1996 সালে, এবং এটা ছিল 13তম সংশোধনীতে। বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় কোন সংশোধনের মাধ্যমে পুনর্বর্তন করা হয়? সংসদীয় সরকার ব্যবস্থা পুনর্বর্তন করা হয় 12তম সংশোধনের মাধ্যমে, এবং এটা হচ্ছে রদ করা হয়েছে 4র্থ সংশোধনীতে। বাংলাদেশের জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসন সংখ্যা কত? বর্তমানে 50টি, এবং 17তম সংশোধনীতে এটার মেয়াদ বাড়ানো হয়েছে 2044 সাল পর্যন্ত। সংবিধানের 21-এর 2 নম্বর ধারায় বলা হয়েছে সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টায় প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্ম, অর্থাৎ হচ্ছে যারা হচ্ছে সরকারি আমলা হওয়ার জন্য আমরা এই যে এত পড়াশোনা এত কষ্ট করতেছি, আমাদের আলটিমেটলি যেটা করতে হবে যে আমরা নিজেরা চাকর হবো, অন্য কারো সেবা করবো, এই মেন্টালিটিটা আমাদের তৈরি করতে হবে। এটা আমাদের সংবিধানে বলা আছে 21-এর 2 নম্বর ধারাতে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স দরকার 25 বছর। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। এখন আমাদের প্রিভিয়াসের কোশ্চেনগুলো পড়া শেষ, এবার হচ্ছে আমরা বইয়ের মূল ধাপে চলে আসছি। এটা পড়তে হয়তো আমাদের আরও প্রায় 1 ঘন্টার মতো টাইম লাগবে। আমি চেষ্টা করব যে একটা ক্লাসের মধ্যে পুরা ক্লাসটাকে ডিউরেশন শেষ করার। অনেক সময় হয় কি যে একটা ক্লাস দেখার পরে ওই ক্লাসটা হারায় যায়। যারা এই জব শিখা চ্যানেলে নতুন আছেন, দেখা যায় যে তারা একটা ভিডিও দেখে রেখে দিয়েছেন, পরেরটা আর খুঁজে পাচ্ছে না। তো এই জন্য আমি চেষ্টা করি যে ক্লাসগুলো লেন্দি হলেও একটা চ্যাপ্টার একসাথে শেষ করার জন্য। তো যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, এবং কোন কোন বিষয়ে ক্লাস চান, যদি আমার ক্লাসগুলো আপনাদের পছন্দ হয় তাহলে চেষ্টা করব সেই টপিকের উপরে ক্লাস আপলোড করার জন্য। যদিও আমি এই সাধারণ জ্ঞান নিয়ে বা হচ্ছে বিভিন্ন সাবজেক্ট নিয়ে প্রথমে কাজ শুরু করছিলাম, তেমন কোনো ধরনের সাড়া না পেয়ে স্টপ করে দিয়েছিলাম। তো ইদানিং আপনাদের অনেকের অনেক ইন্সপায়ারিং 2-একটা কমেন্ট আসতেছে যে না, এই ক্লাসগুলো কারোর জন্য উপকারিত হচ্ছে বা কারোর এগুলো ভালো লাগতেছে, এগুলো চালানোর জন্য বা এগুলো কন্টিনিউ করার জন্য। এই জন্য আমি আবার পুনরায় এই আয়োজনটা করতেছি। তো আপনারা যদি এটা নিয়ে মোটামুটি উপকৃত হন, আপনাদের লাইক শেয়ার কমেন্ট এগুলোর মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করতে পারেন কাজ করার জন্য। নাহলে আমি রেকর্ড করেই যাচ্ছি, কোনো ধরনের কোনো রেসপন্স নাই, সাড়া নাই, ওইটা হচ্ছে কাজের আগ্রহটাকে হারায় ফেলে। চলেন আমরা পড়াশোনায় ফেরত যাই, যে গণপরিষদ সম্পর্কে আমরা পড়ি। প্রথম গণপরিষদ আইন হচ্ছে জারি করা হয় এখানে দেওয়া নাই, আচ্ছা 1 মিনিট। এগারো জানুয়ারি 1972 সালে, আমি এটা খুঁজতেছিলাম। হ্যাঁ, অস্থায়ী সংবিধান জারি করা হয় 11 জানুয়ারি 1972 সালে। এখন গণপরিষদ হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম আইন পরিষদ। 1970 সালে 7 ডিসেম্বর থেকে 1971 সালে 1 মার্চ পর্যন্ত জাতীয় নির্বাচনে গণপরিষদে 169 জন এবং প্রাদেশিক পরিষদে 300 জন নিয়ে মোট 469 জন নিয়ে একটা নির্বাচিত সদস্যদের নিয়ে বাংলাদেশের প্রথম
ও একমাত্র গণপরিষদ। মনে রাখতে হবে এই যে গণপরিষদ, এটা মূলত গঠিত হয়েছিল সংবিধান রচনার জন্য। আর এই গণপরিষদ আদেশ জারি করা হয় যেদিন বঙ্গবন্ধু দেশে আসে তারপরে দিনই। আমাদের মনে হয় বঙ্গবন্ধুর দেশে প্রত্যাবর্তন দিবস মোটামুটি সবার মনে আছে 10 জানুয়ারি 1972, মানে এর পরবর্তী দিন অর্থাৎ 11 জানুয়ারি 1972 সালে গণপরিষদ আদেশ জারি করা হয়। এবং এটা অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়। আর হচ্ছে গণপরিষদ আদেশ জারি করা হয় 23 মার্চ 1972 সালে। 23 মার্চ 1972 সালে, তার থেকে প্রায় 2 মাস পরে 23 মার্চ 1972 সালে গণপরিষদ আদেশ জারি করা হয়। অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় 1 মার্চ 1972 সালে। আর এই গণপরিষদ আদেশ জারি করে আবু সাইদ চৌধুরী। গণপরিষদের বিরোধী দলীয় সদস্য ছিল ন্যাপের হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। স্বতন্ত্র বা স্বতন্ত্র থেকে 2জন ছিল, একজন হচ্ছে মানবেন্দ্র লার্মা এবং অন্য আরেকজন ছিল যার নাম উল্লেখ নাই এখানে। গণপরিষদ গঠন করা হয় 10 এপ্রিল 1972 সালে। গণপরিষদ আদেশ জারি করা হয় 23 মার্চ 1972, কিন্তু গণপরিষদ স্থায়ীভাবে গঠন করা হয় 10 এপ্রিল 1972। অর্থাৎ হচ্ছে ওই যে 10 এপ্রিল 1971 যে আমাদের যে অস্থায়ী সরকার গঠন করা হয়, ঠিক ওটার 1 বছর পূর্তিতে গণপরিষদ আদেশটাকে বা গণপরিষদ গঠন করা হয়। সংবিধান কমিটি গঠন করা হয় 11 এপ্রিল 1972, কিন্তু সংবিধান আদেশ জারি করা হয় কিন্তু 11 জানুয়ারি 1972। আর এপ্রিলে এসে কমিটি গঠন করা হয়। গণপরিষদও গঠন করা হয় এপ্রিলে। 10 তারিখে গণপরিষদ গঠন করা হয় এবং এপ্রিলে এসে 11 তারিখে ওই পরের দিনই সংবিধান রচনা কমিটি গঠন করা হয়। গণপরিষদের কাজ ছিল সংবিধান প্রণয়ন করা। আশা করি এখানে আর অসুবিধা নেই। সংবিধান রচনা কমিটিতে আছে। সংবিধান রচনা কমিটি গঠন করা হয় গণপরিষদ গঠনের পরের দিন, অর্থাৎ 10 এপ্রিল 1972 পরের দিনই 11 এপ্রিল 1972 গণপরিষদ আদেশ জারি করা হয়। 23 মার্চ 1972 রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী জারি করে। এবং এই গণপরিষদের যিনি সভাপতি ছিলেন আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন। 34 জন সদস্য ছিল, একমাত্র মহিলা সদস্য ছিল বেগম রাজিয়া বানু। বিরোধী দলীয় সদস্য ছিল সুরঞ্জিত সেনগুপ্ত এবং তিনি কিন্তু এই সংবিধানে স্বাক্ষর করেনি। গণপরিষদের খসড়া সংবিধান উত্থাপিত হয়। অলরেডি আমরা এটা পড়ে ফেলছি। 12 অক্টোবর 1972 উত্থাপিত হয়, 4 নভেম্বরে গৃহীত হয় এবং 16 ডিসেম্বর এটা কার্যকর হয়। এরপরে আসি যে গণপরিষদের যে বিশিষ্ট যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, আব্দুর রশিদ তর্কবাগী গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করে। কে? আব্দুর রশিদ। শাহ আব্দুল হামিদ গণপরিষদের স্পিকার ছিল এবং মোহাম্মদুল্লাহ গণপরিষদের ডেপুটি স্পিকার, কিন্তু পরবর্তী সংসদের প্রথম স্পিকার, কারণ গণপরিষদ শেষ হয়ে গেল তো পরবর্তীতে হচ্ছে সংসদ গঠিত হয়। আর এই সংসদে যে স্পিকার তিনি ছিলেন গণপরিষদের ডেপুটি স্পিকার মোহাম্মদুল্লাহ। আমাদের যদি কোশ্চেন আসে যে গণপরিষদের প্রথম স্পিকার কে ছিল, শাহ আব্দুল হামিদ, কিন্তু সংসদের প্রথম স্পিকার কে ছিল, তখন উত্তর হবে মোহাম্মদ উল্লাহ। সংবিধানের হস্তলেখক হচ্ছে AKM আব্দুর রউফ। সংবিধান পর্যালোচনায় প্রধান ভাষা বিশেষজ্ঞ, অর্থাৎ এটার যে ভাষাটা কেমন হবে বা ভাষা ঠিক আছে কিনা, ব্যাকরণ ঠিক আছে কিনা, এটা দেখাশোনার দায়িত্বে ছিলেন ডক্টর আনিসুজ্জামান। তিনি একজন ভাষাবিদ এবং আইনজীবী, মানে একজন বিদেশি আইনজীবী এবং সংবিধান বিশেষজ্ঞ হিসেবে কাজ করে। আই গাথরি, তিনি একজন যুক্তরাষ্ট্রের নাগরিক। অঙ্গসজ্জা এবং নকশার তত্ত্বাবধানে ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং তার এই শিল্পাচার্য জয়নুল আবেদিনের অঙ্গসজ্জায় সহযোগী হিসেবে ছিল হাশেম খান। গণপরিষদ আদেশ জারি হয় 23 মার্চ 1972। বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ এবং সংসদের প্রথম স্পিকার ছিল মোহাম্মদুল্লাহ। সংবিধান রচনা কমিটির সদস্য ছিল 34 জন। কনস্টিটিউশনাল ল অব বাংলাদেশ এর রচয়িতা মাহমুদুল ইসলাম। বাংলাদেশের সংবিধান গ্রন্থের লিপিকার, অর্থাৎ তিনি এটা হাতে লেখা শিল্পী আব্দুর রউফ। অঙ্গসজ্জায় ছিলেন জয়নুল আবেদিন এবং হচ্ছে তার যে সহযোগী ছিলেন হচ্ছে হাশেম খান। বাংলাদেশের সংবিধান রচিত হয় গণপরিষদের মাধ্যমে। গণপরিষদ আদেশ জারি করা হয় 23 মার্চ 1972। গণপরিষদ গঠন হয় 10 এপ্রিল 1972 এবং সংবিধান রচনা কমিটি গঠিত হয় 11 এপ্রিল 1972। 1972 সালে সংবিধানের হাতে লেখা পাণ্ডুলিপি কে তৈরি করে? আব্দুর রউফ। এখন আমরা আসছি সংবিধানের যে মৌলিক যে তথ্যগুলো, যেগুলো আসলে জানা দরকার, যেমন হচ্ছে অর্থাৎ হচ্ছে এইখানে যা কিছু আছে সংবিধানের পরিচয় সম্পর্কে আছে। সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন এবং মৌলিক দলিল। বাংলাদেশের সংবিধানের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আর সাংবিধানিক ইংরেজি নাম বাংলাদেশের পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। সংবিধানের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, যেটা এই সংবিধানের নামটা উল্লেখ আছে 53 নম্বর অনুচ্ছেদে। এবং সংবিধানের ইংরেজি নাম দ্য কনস্টিটিউশন অব পিপল রিপাবলিক অব বাংলাদেশ। সংবিধানের প্রস্তাবনায় লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সংবিধানের প্রকৃতি এটা হচ্ছে লিখিত এবং দুষ্পরিবর্তনীয়, আর এটা পরিবর্তন করার জন্য 2/3 ভোটের প্রয়োজন হয়। সংবিধানের ভাষা হচ্ছে বাংলা এবং ইংরেজি, তবে দুইটা ভাষার মধ্যে যদি কন্ট্রাডিক্টরি তৈরি হয় তবে বাংলা ভাষাকে গণ্য করা হবে।
পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের সংবিধান, যেখানে অনুচ্ছেদ সংখ্যা আছে অনুচ্ছেদের ভিত্তিতে। এটা হচ্ছে 349টি। তবে যদি হচ্ছে ছোট সংবিধান বলা হয়, তবে সবচেয়ে ছোট সংবিধান শব্দ সংখ্যায় হচ্ছে মোনাকোর, যেখানে শব্দ আছে 3814টি। অনুচ্ছেদ সংখ্যায় হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ভুটান, এই দুটাই ছোট সংবিধান, কারণ এখানে অনুচ্ছেদ সংখ্যা 7টি করে আছে। তাহলে আমাদের ছোট সংবিধানের ক্ষেত্রে প্রাধান্য পাবে দুইটা জিনিস, একটা শব্দ সংখ্যা, একটা অনুচ্ছেদ সংখ্যা। শব্দ সংখ্যায় হচ্ছে মোনাকোরটা, আর অনুচ্ছেদ সংখ্যায় দুইটা, যৌথভাবে ভুটান এবং হচ্ছে যুক্তরাষ্ট্র। পৃথিবীর প্রথম লিখিত সংবিধান যুক্তরাষ্ট্রের সংবিধান। পৃথিবীতে অলিখিত সংবিধান রয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং নিউজিল্যান্ডের। বাংলাদেশের সংবিধান রিলেটেড কিছু সংখ্যা দেখি। যেমন 1, প্রস্তাবনা আছে 1টি, ভাষা আছে 2টি, বাংলা এবং ইংরেজি। ইংরেজিতে যদি আমার দুইটা ভাষার মধ্যে যদি কোনো মতবিরোধ হয়, তবে বাংলা ভাষার অর্থানুসারে অর্থাৎ অনুবাদ অনুসারে যেটা বুঝাবে আমরা সেটাকেই প্রাধান্য দেব। 4টি তফসিল আছে, মূলনীতি আছে এবং 7টি আছে তফসিল। 8টা ভাগ আছে, 13টা পরিচ্ছেদ আছে। 34 জন সংসদ রচনা কমিটির সদস্য ছিল। 50 জন সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হবেন এবং 60 জনের উপস্থিতিতে কোরাম হবে। 17টা এখনো পর্যন্ত সংশোধনী আছে। আর্টিকেল আছে 153টা এবং 300 জন সংবিধান অনুসারে নির্বাচিত সদস্য হবেন, সেটা নারী অথবা পুরুষ যে কোনোটাই হতে পারে। তবে সংসদে 350 জনের জন্য 50 জন একেবারে রিজার্ভ থাকবে নারী সদস্যের জন্য। সংবিধানে মোট পরিচ্ছেদ আছে 13টি। এর মধ্যে নির্বাহী বিভাগে আছে 5টা পরিচ্ছেদ, আইনসভায় আছে 3টা পরিচ্ছেদ, বিচার বিভাগে আছে 3টা এবং বাংলাদেশ কর্ম বিভাগে আছে 2টি। এই টোটাল হচ্ছে 13টি পরিচ্ছেদ। বাংলাদেশের যে 24 আগস্টের পরে যে অভ্যুত্থানের পরবর্তীতে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো, তার যে অনেকগুলো কার্যক্রম ছিল, তার মধ্যে একটা ছিল সংবিধান সংস্কার কমিটি। এই সংবিধান সংস্কার কমিটির টোটাল সদস্য হচ্ছে 9 জন এবং এটি গঠিত হয় 7 অক্টোবর 2024 সালে। এই সংবিধান সংস্কার কমিটির নেতৃত্বে ছিলেন আলী রিয়াজ, যিনি একজন রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক। এখন আমাদের কানে প্রায় সময় দুইটা শব্দ আসে, জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদ। এখন কোনটা ঘোষণাপত্র আর কোনটা হচ্ছে সনদ? ঘোষণাপত্র হচ্ছে সেটা যেটা কোনো একটা ঘটনাকে ঘোষণা দিয়ে ওইটা লিখিত এবং হচ্ছে আইনগতভাবে স্বীকৃতি দেওয়া, ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত সকল বিষয় এবং ব্যক্তিদেরকে প্রয়োজনীয় সব পদক্ষেপের মাধ্যমে সুরক্ষিত করা। আর জুলাই সনদ হচ্ছে ওই ঘটনার পরবর্তী সময়ে যে জায়গায়, অর্থাৎ আমরা যদি বলি যে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের রূপরেখাটা কেমন হবে, বাংলাদেশের উন্নতি অবনতি কিংবা কোন কোন জায়গায় সংস্কার করতে হবে, কোন কোন ধরনের কার্যক্রমগুলো বাংলাদেশ সরকার গ্রহণ করবে, এগুলো যে লিখিত যে ডকুমেন্ট, সেটা হচ্ছে সনদ। অর্থাৎ হচ্ছে ঘোষণাপত্র হচ্ছে ওই ঘটনাটাকে উল্লেখ করে যা কিছু সেটা, আর সনদ হচ্ছে ঘটনা পরবর্তী যে কার্যক্রমগুলো সেগুলো লিখিত রূপ। এখন যদি আমরা একটু বইয়ের ভাষায় বলি যে জুলাই ঘোষণাপত্র মূলত জুলাই গণ অভ্যুত্থান এবং 5 আগস্টের বিজয়ের একটি ঐতিহাসিক স্বীকৃতি, যা সংবিধানে যুক্ত হওয়ার মধ্য দিয়ে অভ্যুত্থানের আইনি ভিত্তি পাওয়ার পাশাপাশি অভ্যুত্থানকারীদের নিরাপত্তা নিশ্চিত করবে। আর জুলাই সনদ হচ্ছে সংবিধান, নির্বাচন, বিচার, প্রশাসন, দুদক প্রভৃতি সংস্কার নিয়ে সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়নের একটা রূপরেখার আনুষ্ঠানিক স্বীকৃতি। এখন আসি আমরা হচ্ছে এই যে ঘোষণার ইংলিশ হচ্ছে ডিক্লারেশন, আর ঘোষণাপত্র প্রোক্লামেশন। এই যে ডিক্লারেশন বা হচ্ছে ঘোষণা, এটা মূলত একটা আনুষ্ঠানিক বা ফর্মাল ঘোষণা, আর ঘোষণাপত্র যেটা বা প্রোক্লামেশন যেটা, সেটা সরকারি বা দাপ্তরিকভাবে যদি ঘোষণা হয় তখন সেটা হবে ঘোষণাপত্র। যেমন জুলাইয়ের যা কিছু আছে সেটা মোটামুটি সবাই মুখে মুখে আমরা সব কিছু জানতাম, কিন্তু ওইটা যখন সংবিধানে সংযুক্ত হবে তখন সেই ঘোষণা বা ওই ঘটনাটা তখন সরকারিভাবে সংযুক্ত হচ্ছে, ওইটা হচ্ছে প্রোক্লামেশন। আর সংবিধানে সংযুক্ত হওয়ার আগ পর্যন্ত বা এটা সরকারিভাবে দাপ্তরিকভাবে প্রকাশ হওয়ার আগ পর্যন্ত এটা ছিল ডিক্লারেশন। জুলাই ঘোষণাপত্র, এই ঘোষণাপত্র পাঠ করে 5 আগস্ট 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এই যে অনুষ্ঠান পাঠের যে আয়োজক ছিল সেটা হচ্ছে সংস্কৃতি বিষয়ক যে মন্ত্রণালয়, এটা দক্ষিণ প্লাজায়, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউর এই 36 জুলাই অনুষ্ঠানে এই ঘোষণাপত্রটা পাঠ করা হয়। অর্থাৎ হচ্ছে আমাদের যে পূর্ববর্তী বছরে বা গত বছরে যখন 24 আগস্ট অভ্যুত্থানের 24 আর যে 5 আগস্টের অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে এই জুলাই প্রোক্লামেশনটা ঘোষণা করা হয়। এর টোটাল ধারা আছে 28টি, 21টি অনুচ্ছেদেও গণ অভ্যুত্থান প্রেক্ষাপট এবং 22 থেকে 28 পর্যন্ত ভবিষ্যৎ করণীয়, অর্থাৎ হচ্ছে গণ অভ্যুত্থানের পরবর্তী কী কী করণীয় সেটা। তার মানে আমাদের 21টা আছে গণ অভ্যুত্থান নিয়ে যা কিছু আছে ওই সময়ের ঘটনাবলী, এবং লাস্টে মাত্র 7টাতে আছে ভবিষ্যতে করণীয়।
এটি সংযুক্ত হবে প্রস্তাবনায় এবং তফসিলে। আর এই জুলাই সনদের মূল ভিত্তি হচ্ছে তিনটা: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। উল্লেখযোগ্য যে অনুচ্ছেদগুলো আছে এর মধ্যে আমাদের যে 28টা অনুচ্ছেদের 4 নম্বর অনুচ্ছেদে বলা আছে 7 নভেম্বরের বিপ্লবের কথা, 20 নম্বর অনুচ্ছেদে বলা আছে সংবিধানের 106 নং অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 8 আগস্ট 2024 তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে অর্থাৎ হচ্ছে 20 নম্বর অনুচ্ছেদে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে বলা আছে এবং এই সরকার গঠিত হয় সংবিধানের 106 নম্বর ধারা অনুযায়ী, 6 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিক ছিল নাকি সাংবিধানিক ছিল না, এই ধরনের যদি লিখিততে কখনো কোনো কোশ্চেন এসে থাকে তাহলে সেটার প্রেক্ষিতে ব্যাখ্যা দেওয়ার জন্য আমাদের 106 নম্বর যে ধারাটা আছে এটাকে সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়ে লেখা লাগবে। 21 নম্বর যে অনুচ্ছেদ ছিল সেটা ছিল ফ্যাসিবাদ, বৈষম্য, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে অভিপ্রায় প্রকাশ। 24 সালে জুলাই ও গণঅভ্যুত্থানকারীদের কালীন সময়ে অপরাধ সময়ের দ্রুত বিচার এবং দৃঢ় অভিব্যক্তি প্রায়। তাহলে এই যে যুদ্ধকালীন সময়ের যে বিচার সমূহ এটা জুলাই ঘোষণাপত্রের কত নম্বর অনুচ্ছেদে আছে? 23 নম্বর অনুচ্ছেদে আছে। 24-এ আছে জুলাইয়ের সকল শহীদদের জাতীয় বীর ঘোষণা করা এবং 27-এ আছে ছাত্র গণ অভ্যুত্থান জুলাইয়ের উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা। জুলাই জাতীয় সনদকে বলা হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দলিল। এই খসড়ার 3টা অংশ আছে। প্রথম অংশে আছে সনদের পটভূমি, দ্বিতীয় অংশে আছে 6টি সংস্কার কমিশনে যেসব প্রস্তাবে ঐক্যমত ও সিদ্ধান্ত হয়েছে এমন 84টি প্রস্তাব এবং তৃতীয় সনদে আছে সনদ বাস্তবায়নের 8 দফার অঙ্গীকারনামা। জুলাই সনদের খসড়া প্রস্তুতকারী হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশন। এটা দরকার। এখানে এই 3টা পটভূমি না মুখস্থ রাখলেও এটা জানা লাগবে যে জুলাই সনদের যে সনদকে বলা হয়েছে কি নতুন রাজনৈতিক বন্দোবস্তের দলিল। এটা প্রস্তুতকারী হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশন। এই সনদ স্বাক্ষরিত হয় খুবই গুরুত্বপূর্ণ তারিখটা 17 অক্টোবর 2025। 17 অক্টোবর 2025-এ জুলাই সনদ স্বাক্ষরিত হয় এবং প্রথমে ওই 17 অক্টোবর 2025-এ এটি স্বাক্ষর করে 24টি রাজনৈতিক দল। পরবর্তীতে টোটাল স্বাক্ষর করে হচ্ছে 26টি দল। এনসিপি কিন্তু পরবর্তী বছরে, অর্থাৎ এনসিপি বলতে সেই সংগঠনটা যেটা হচ্ছে ছাত্রদের সংগঠন ছিল, আপনারা মোটামুটি সবাই অবগত এনসিপি সম্পর্কে। এই মুখ্য যে দলটা ছিল জুলাই আন্দোলনের, পরবর্তীতে যদিও এটা রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে দল গঠন করে, প্রথমে তো এটা জনতার মতো একটা কাজ করে গেছে। তো এরা স্বাক্ষর করে হচ্ছে 16 ফেব্রুয়ারি 2026 সালে। যদিও মনে হয় না যে বর্তমান প্রেক্ষাপটে জুলাই নিয়ে এত বেশি কোশ্চেন আসবে দ্বীপ থেকে, জুলাই সনদ নিয়ে। এরপরে প্রস্তাবনা বা প্রিএম্বেল অফ কনস্টিটিউশনের যে প্রস্তাবনায় সেখানে প্রথমে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে, পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। এই প্রস্তাবনা হচ্ছে একটি ঘোষণা। এতে সংবিধানের মৌল নীতিমালা, জনগণের অধিকার, রাষ্ট্রের লক্ষ্যের কথা উল্লেখ থাকে। তাহলে প্রস্তাবনার মধ্যে 3টা জিনিস থাকে: মৌল নীতিমালা, জনগণের অঙ্গীকার, রাষ্ট্রের লক্ষ্য। এই প্রস্তাবনার উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রস্তাবনার মূল বিষয় বাংলাদেশের প্রস্তাবনার অংশ আছে টোটাল 5টি। এর মধ্যে আছে 2টি অঙ্গীকার এবং একটি ঘোষণা। তাহলে প্রস্তাবনার মূল অংশ কয়টি? 5টি। এই 5টি বিষয়ের মধ্যে অঙ্গীকার আছে 2টা আর একটা আছে ঘোষণা। অঙ্গীকার হচ্ছে মূলনীতি গ্রহণ এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। সংবিধানের মূলনীতি কি? অঙ্গীকার হচ্ছে মূলনীতি গ্রহণ এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। ঘোষণা আছে সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা, নিশ্চয়তা, গণপরিষদে সংবিধান গৃহীত এবং বাংলাদেশ সংবিধান শুরু হয় একটি প্রস্তাবনা দিয়ে এবং শেষ হয়েছে 7টি তফসিল দিয়ে। তবে 1972 সালে প্রথম যে সংবিধানটা গ্রহণ করা হয়েছিল সেখানে তফসিল সংখ্যা ছিল 4টি। আমরা এখন একটু দেখি যে বাংলাদেশের সাংবিধানিক নাম কি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন? পরিবর্তন সহজ নয় বলে। বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনার উপর লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ডাজ নট হ্যাভ এ রিটেন কনস্টিটিউশন। আমরা পড়ছি ইংল্যান্ডের নাই। টোটাল যে দেশগুলোর কনস্টিটিউশন নাই, অলিখিত কনস্টিটিউশন বা লিখিত কনস্টিটিউশন নাই, সেগুলো হচ্ছে ইংল্যান্ড, সৌদি আরব, নিউজিল্যান্ড এবং স্পেন। এই দেশের সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান। বাংলাদেশের সাংবিধানিক নামের ইংরেজি পাঠ কি? পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশ সংবিধানে কয়টি ভাগ আছে? টোটাল ভাগ আছে 11টি। এরপরে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কতটি অনুচ্ছেদ আছে? 153টি। আর সংবিধানের মূলনীতি আছে হচ্ছে 4টি। আমরা এখন দেখব যে প্রথম যে সংবিধানের যে প্রথম পরিচ্ছেদ আছে বা প্রথম ভাগ আছে সেটা সম্পর্কে। এই প্রথম ভাগে আমাদের টোটাল
এখানে অধ্যায় ভিত্তিক আলোচনা আছে যে কোন অধ্যায়ে কী আছে। আমরা যদি দেখি যে আমাদের প্রথম অধ্যায়ে আছে 1 থেকে 7 পর্যন্ত অনুচ্ছেদগুলো, আর এখানে প্রজাতন্ত্র সম্পর্কে বলা আছে পরিবর্তন বা সংশোধন করা যাবে না, যেটা 7-এ উল্লেখ করা আছে। 2 নম্বরে আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, অর্থাৎ হচ্ছে যে সমাজতন্ত্র কিংবা গণতন্ত্র হবে কিনা, ধর্ম নিরপেক্ষতা, এই জিনিসগুলোর উল্লেখ আছে এই 2য় ভাগে। 3য় ভাগে আছে মৌলিক অধিকার, শুধু এগুলোই একটু মনে রাখবেন। টোটাল 17টি অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে হচ্ছে 18টি। তবে আমাদের যদি বলে মৌলিক চাহিদার কথা উল্লেখ আছে কোথায়, তবে মৌলিক চাহিদার কথা কিন্তু উল্লেখ আছে আমাদের 2য় পরিচ্ছেদে, হ্যাঁ। আর মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে 3য় পরিচ্ছেদে বা 3য় অনুচ্ছেদে। এখানে টোটাল 18টি অধিকারের কথা উল্লেখ আছে। নির্বাহী বিভাগ সম্পর্কে বলা আছে 4র্থ পরিচ্ছেদে। আমরা একটু আগে দেখছি যে আমাদের 4র্থ ভাগে বা 4র্থ অধ্যায়ে আমরা পরিচ্ছেদ সংখ্যা পড়লাম 13টা। আমরা যদি এখানে একটু খেয়াল করি যে নির্বাহী বিভাগে টোটাল পরিচ্ছেদ আছে আমাদের 5টি। এই নির্বাহী বিভাগ বলতে যারা রাষ্ট্রের মূল কাঠামোটা পরিচালনা বা নির্বাহ করে তাদের নিয়ে প্রথমে যার সম্পর্কে বলা আছে রাষ্ট্রপতি সম্পর্কে 48 থেকে 54 পর্যন্ত, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা সম্পর্কে বলা আছে 55 থেকে 58 পর্যন্ত। 3য় পরিচ্ছেদে বলা আছে স্থানীয় শাসন সম্পর্কে। 4র্থ পরিচ্ছেদে বলা আছে প্রতিরক্ষা কর্মবিভাগ সম্পর্কে এবং 5ম বিভাগে বলা আছে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে 64 নম্বর অনুচ্ছেদে। এই অনুচ্ছেদটা খুবই দরকার, অ্যাটর্নি জেনারেল 64 নম্বর অনুচ্ছেদে। এখন যদি আমরা আবার একটু পড়ে ফেলি, আমাদের এই অনুচ্ছেদগুলো একটু মনে রাখতে হবে যে আমাদের রাষ্ট্রপতি সম্পর্কে তাহলে বলা আছে কোন ভাগে, 4র্থ ভাগে। 4র্থ ভাগের কয় নম্বর অনুচ্ছেদে, 1 নম্বর অনুচ্ছেদে। কয়টা অনুচ্ছেদ নিয়ে বলা আছে, 48 থেকে 54 পর্যন্ত। মন্ত্রী বা প্রধানমন্ত্রী সভা বা মন্ত্রিসভা কেমনে গঠিত হবে এই সম্পর্কে বিস্তারিত আছে 55 থেকে 58 পর্যন্ত, অর্থাৎ এই 4টা অনুচ্ছেদে। আর 6টা অনুচ্ছেদ জুড়ে আছে হচ্ছে রাষ্ট্রপতি। এরপরে 59 আর 60 এই জায়গায় স্থানীয় শাসন ব্যবস্থাটা কেমন হবে। প্রথমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, স্থানীয় শাসন। 3য়তে আছে প্রতিরক্ষা এবং কর্মবিভাগ, যেটা 61 থেকে 63-তে আছে, এবং 64-তে আছে অ্যাটর্নি জেনারেল। এখানে টোটাল 17টা অনুচ্ছেদ আছে। এখন আছে আইনসভা। আইনসভা সম্পর্কিত যা কিছু সব হচ্ছে সংসদ সম্পর্কিত বা এই আইন প্রণয়ন অধ্যাদেশ এইগুলো। তাহলে সংসদ সম্পর্কে আমাদের বলা আছে 65 থেকে 59। অ্যাটর্নি জেনারেলের পরপরই আছে সংসদ, তাহলে সংসদ গঠন সম্পর্কে বলা আছে 65 নম্বর অনুচ্ছেদে, এবং এরপরে ওই সম্পর্কিত আরও কয়েকটা অনুচ্ছেদ আছে যেটা 79 পর্যন্ত আসতেছে। এর পরবর্তীতে আছে আমাদের 2য়, যেটা আইন প্রণয়ন এবং অর্থ সংক্রান্ত পদ্ধতি সম্পর্কে, যেমন 81-তে আছে অর্থ বিল সম্পর্কে বলা আছে, 87-তে আছে বার্ষিক আর্থিক যে বিবৃতি বা বাজেট, এগুলো সম্পর্কে। তো এই যে অর্থ সংক্রান্ত যা কিছু আছে এবং আইন প্রণয়ন, এগুলো আছে 2য় পরিচ্ছেদে, এবং অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা সেটা আছে 93 নম্বর অনুচ্ছেদে। এটা খুবই দরকার। এই যে অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা আছে কয় নম্বর অনুচ্ছেদে, 93 নম্বর অনুচ্ছেদে। অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা আছে 64 নম্বর অনুচ্ছেদে। এবং 6ঠভাবে আছে হচ্ছে সুপ্রিম কোর্ট। এই যে সুপ্রিম কোর্টের যে গঠন সম্পর্কে বলা আছে 94 নম্বর অনুচ্ছেদে, এটা লাগবে অ্যাটর্নি জেনারেল 64-তে, অধ্যাদেশ 93-তে এবং সুপ্রিম কোর্ট 94-তে। এটা খুবই দরকার, হ্যাঁ। আর্থিক বিল 81-তে এবং বার্ষিক আর্থিক বিবৃতি 87-তে। এবার অধস্তন যে আদালত সেটা সম্পর্কে বলা আছে 14 থেকে 16-তে, 114 থেকে 116 প্রশাসনিক ট্রাইব্যুনাল খুবই দরকার। 117 নম্বর অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে বলা আছে। 7ম অধ্যায়ে নির্বাচন সম্পর্কে বলা আছে, নির্বাচনের এটা লাগবে যে 118 নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে বা নির্বাচন সম্পর্কে বলা আছে। মহা হিসাব নিরীক্ষক সম্পর্কে বলা আছে 127 থেকে 32, তবে 27 হবে যদি শুধু জানতে চাই যে মহা হিসাব নিরীক্ষকের সম্পর্কে বলা আছে কততে, সেটা হবে 127-এ। এরপরে আসি আমরা কর্মবিভাগ। বাংলাদেশের কর্মবিভাগ কেমন হবে গঠন, এগুলো সম্পর্কে বলা আছে হচ্ছে 133 থেকে 37-এ। আর এই যে কর্ম কমিশনের গঠন, অর্থাৎ আমরা এই যে বিশেষ পরীক্ষা দিতে যারা আগ্রহী, আমরা জানি যে কর্ম কমিশনের অধীনে এটা নিয়োগ হয়। এই যে কর্ম কমিশনের গঠন সম্পর্কে অনুচ্ছেদের বলা আছে 137 নম্বর অনুচ্ছেদে, অর্থাৎ হচ্ছে আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা হয়ে থাকে বেসিক্যালি 137 নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে। জরুরি অবস্থা, এটা খুবই দরকার যে 141-এর ক থেকে গ পর্যন্ত জরুরি অবস্থার বিধানাবলী সম্পর্কে বলা আছে। সংবিধানের যে সংশোধন এটা সম্পর্কে বলা আছে, এটা অনুচ্ছেদটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন, যেহেতু আমাদের বর্তমানে সংবিধান সংশোধন নিয়ে বেশ কর্ম চলতেছে, মানে এটা চলমান একটা ইস্যু কারেন্ট অ্যাফেয়ার্সের ভিতরে। তো এটা সম্পর্কে বলা আছে 142 নম্বর অনুচ্ছেদে বিবিধ সম্পর্কে, অর্থাৎ এখানে আরও অনেক কিছু নিয়ে মোটামুটি সাংবিধানিক আলোচনা নিয়ে 11টা অনুচ্ছেদ আছে 143 থেকে 153 পর্যন্ত। বাংলাদেশের সংবিধানের 5ম ভাগে আইন প্রণয়ন অর্থ সংক্রান্ত পদ্ধতি এবং কোন পরিচ্ছেদে লিপিবদ্ধ আছে, এটা 2য় পরিচ্ছেদে লিপিবদ্ধ আছে। এরপরে আমরা কারণ হচ্ছে আমরা যদি একটুখানি যাই যে আমাদের 5ম ভাগে দেখি তো আইন প্রণয়ন এবং অর্থ সংক্রান্ত এটা কত আছে
আইন প্রণয়ন অর্থ সংক্রান্ত, এটা আছে দ্বিতীয় ভাগে। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম কোশ্চেন মোটামুটি শেষ। দ্বিতীয়টাতে এসে দেখি যে কোন বিভাগে পরিচ্ছেদ বেশি। আমরা দেখছি যে চতুর্থ যে অধ্যায়, এই চতুর্থ বিভাগে পরিচ্ছেদ সংখ্যা 5টি, যেটা হচ্ছে নির্বাহী বিভাগ। এই পরিচ্ছেদগুলোর মধ্যে আছে প্রথমটা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা, দ্বিতীয় তৃতীয় স্থানীয় শাসন, চতুর্থ প্রতিরক্ষা কর্ম বিভাগ এবং পঞ্চম হচ্ছে অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের সংবিধানের কোন ভাগে জরুরি অবস্থার বিধানাবলী সন্নিবেশিত আছে? এটা 9-এর ক ভাগে সন্নিবেশিত আছে। প্রথম ভাগ হচ্ছে প্রজাতন্ত্র, অর্থাৎ আমাদের 1 থেকে 7 পর্যন্ত যে অনুচ্ছেদগুলো আছে আমরা সেগুলো পড়ব। প্রথম ভাগে বাংলাদেশ একটি একক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে, যার নাম হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বা পিপলস রিপাবলিক বাংলাদেশ। এবং এই 2 নম্বর অনুচ্ছেদে বলা আছে পূর্ব পাকিস্তানের সকল ভূমি এবং পরবর্তীতে যা যুক্ত হবে সবগুলো বাংলাদেশের সীমানা হবে, অর্থাৎ 2 নম্বরে আছে রাষ্ট্রীয় সীমানা, 2-এর কতে আছে রাষ্ট্রধর্ম। আচ্ছা, আমরা প্রথমত কোনো এক ব্যক্তির সঙ্গে দেখা হলে বা কারো সম্পর্কে যদি বেসিক কিছু জানতে চাই, তাহলে আমাদের জানা উচিত আগে, বা আমরা যেটা জানার চেষ্টা করি প্রথমে, সেটা হচ্ছে তার নাম বা তার মানে অ্যাপিয়ারেন্স দেখে মোটামুটি বোঝার চেষ্টা করি। তো নাম সম্পর্কে বলা আছে, প্রজাতন্ত্র সম্পর্কে বলা আছে হচ্ছে 1 নম্বর অনুচ্ছেদে। 2 নম্বর তার নামটা শোনার পরে আমাদের মাথার মধ্যে যে জিনিসটা আছে যে তার ধর্মটা কি, ধর্ম সম্পর্কে দ্বিতীয় আমাদের চিন্তা, এই জন্য এটা রাষ্ট্র ধর্ম সম্পর্কে বলা আছে 2 নম্বরে। এবং আমরা যখন হচ্ছে নামটা শুনি মোটামুটি কিন্তু তার যদি ধরেন আমরা একটা বাঙালিদের যে স্বাভাবিক নামের বহির্ভুক্ত নাম শুনলে কিন্তু আমরা বুঝতে পারি যে সে আমাদের দেশের না, বা চাকমা সম্প্রদায় হলে আমরা বুঝতে পারি যে না, সে হচ্ছে মানে নামটা একটু কেমন যেন হলে, বাঙালিদের সাথে মিলে এমন নাম না হলে তখন আমরা বুঝতেছি এটা চাকমা সম্প্রদায়। হ্যাঁ, আবার হিন্দু ধর্মের যারা আছে এদের সঙ্গে যদি মুসলিম ধর্মের নামের যদি মিল না হয় তখন আমরা বুঝতে পারি মোটামুটি সে মুসলিম সম্প্রদায়ের। এবং তার অর্থাৎ 2 নম্বরে আমরা যেটা বুঝবো যে নাম থেকে আমরা মোটামুটি আইডিয়া করতে পারি ধর্ম এবং দেশ সম্পর্কে। তো এখানে সীমানা এবং রাষ্ট্র ধর্ম সম্পর্কে বলা আছে 2 নম্বর অনুচ্ছেদে। এরপরে আসি হচ্ছে আমরা 3 নম্বরে আছে রাষ্ট্রভাষা। আমরা যদি আমাদের শহীদ মিনারের দিকে খেয়াল করি তাহলে দেখবেন যে আমাদের শহীদ মিনারে টোটাল বেদির সংখ্যা আছে হচ্ছে 3টা, তাই না? তাহলে রাষ্ট্রভাষা সম্পর্কে আমাদের বলা আছে শহীদ মিনারটা মনে রাখলে হবে যে 3 নম্বর অনুচ্ছেদে। এরপরে আসি আমাদের 4 নম্বর অনুচ্ছেদে আমাদের যেটা বলা আছে জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক, এবং এখানে আরেকটা ছিল 4-এর কতে জাতীয় প্রতিকৃতি, যেটা নাই বর্তমানে। তো এখানে হচ্ছে আমাদের এই 3টা সম্পর্কে বলা আছে 4 নম্বর অনুচ্ছেদে। আমাদের সোনার বাংলার প্রথম 10 লাইন হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত। তবে আমাদের যদি কোনো সরকারি অনুষ্ঠানে যখন গাওয়ানো হয়, এটাকে বাজানো হবে জাতীয় সঙ্গীতটাকে বাদ্যযন্ত্রের মাধ্যমে, তখন 4 লাইন বাজানো হবে। 2 নম্বরে বলা আছে জাতীয় পতাকা, সবুজ ক্ষেত্রের ওপর স্থাপিত রক্তবর্ণের বৃত্ত ভরাট এবং জাতীয় প্রতীক, উভয় পাশে ধানের শীষ বেষ্টিত, পানিতে ভাসমান শাপলা ফুল এবং তার শীর্ষদেশে 3টি পাট্টা পরস্পর সংযুক্ত, যার উভয় পাশে 2টি করে 4টি তারকা আছে। এই 4টি তারকা হচ্ছে বাংলাদেশের লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করে। 5 নম্বরে আছে রাজধানী। আমরা জানি 1610 সালে প্রথম হচ্ছে বাংলাদেশের রাজধানী হয় ঢাকা, এবং এরপর থেকে টোটাল 5 বার হচ্ছে বাংলাদেশের রাজধানী হিসেবে ঢাকা নির্বাচিত হয়েছে। তো এখানে আমাদের মনে রাখতে হবে যেহেতু 5 বার রাজধানী ঢাকা নির্বাচিত হয়েছে, সেখান থেকে রাজধানী সম্পর্কে বলা আছে 5 নম্বর অনুচ্ছেদে। এবার সে আমাদের 6-এ বলা আছে নাগরিকত্ব। আচ্ছা, আমরা যদি এখান থেকে আমাদের আকার ও শিকার বাদ দিয়ে শুধুমাত্র ব্যঞ্জন বর্ণগুলো আমরা যদি আলাদা করি, দেখেন তো ন একটা, গ, র, এরপরে আছে ক, ত, ব, এখানে টোটাল কয়টা ব্যঞ্জনবর্ণ আছে? 6টা, তাই না? নাগরিকত্ব শব্দটা হচ্ছে 6টা ব্যঞ্জনবর্ণ নিয়ে এই নাগরিকত্ব আলোচনা করা আছে 6 নম্বর অনুচ্ছেদে। সাংবিধানিক প্রাধান্য সম্পর্কে বলা আছে হচ্ছে 7-এ, অর্থাৎ হচ্ছে আমরা একটু যদি বলি যে আমাদের সংখ্যাগত দিক থেকে আমরা 7টাকে বলি লাকি 7, এটা কোনোভাবে কেউ অন্যদিকে নিয়ে যাবেন না, আমি শুধুমাত্র মনে করার জন্য এখানে বলতেছি। তো আমরা যখন তাহলে আমরা সংখ্যা হিসেবে 7টাকেও একটু প্রাধান্য দেই, তাই না? তো এইখানে এই সংবিধানটাকে প্রাধান্য দেওয়া হয়েছে 7 নম্বর অনুচ্ছেদে। তো অনেকে আছে এই লাকি 7টা নিয়ে যদি আমরা হচ্ছে ব্যাখ্যা করতে যাই, তাহলে আমি সেটা ধর্মীয় দিকেও অনেক সময় চলে যেতে পারে। যেমন হচ্ছে যিশুর নামের বানানের যতগুলো অক্ষর, যিশু খ্রিস্ট 13টা অক্ষর, 7টা অক্ষর, তো এটা হচ্ছে 7 নম্বরে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানানে 13টা অক্ষর, এই জন্য নাকি 13কে আনলাকি 13 বলা হয়। তো আমি অনেকেই হয়তো এই ঘটনা জানেন। তো এই ধরনের ক্লাসগুলোতে এই ব্যাপারগুলো এড়ায় চলা উচিত। তবে আমি এই কথাটা শুধুমাত্র বলার কারণ যাতে করে আপনাদের মনে থাকে যে 7 হচ্ছে
লাকি 7, তো ওইখানে প্রাধান্য দেওয়া হয় সংখ্যা হিসেবে ওটাকে বেশি। তো সংবিধানকে প্রাধান্য দেওয়া হয়েছে 7 নম্বর অনুচ্ছেদে। এর 7-এর 1-এ বলা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এটা কিন্তু লাগবে, হ্যাঁ। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এটা বলা আছে 7-এর 1-এ। এবং প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন যে সংবিধান, এটা বলা আছে 7-এর 2-এ। এখন আছি সে আমাদের হচ্ছে সংবিধানের 7-এর ক এবং খ, এই দুইটা আনা হয়েছিল পঞ্চদশ সংশোধনীতে। যেহেতু পঞ্চদশ সংশোধনীটাকে বাতিল করা হয়েছে, তো এই দুইটা হচ্ছে আমাদের বাতিল হওয়ার পসিবিলিটি আছে। তো আমরা এই দুইটা যদি একটু পড়ি, যে 7-এর কতে বলা আছে সংবিধান বাতিল এবং স্থগিতকরণ অপরাধ। এই অনুচ্ছেদে কোনো রদ, রহিত, বাতিল, স্থগিত করলে বা করিবা ষড়যন্ত্র করলে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হবে। এবং 7-এর কতে বলা আছে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য, অর্থাৎ সংবিধানে যা কিছু আছে মৌলিক, ওইটা কোনো পরিবর্তন করা যাবে না, চাইলে নতুন কিছু অ্যাড করা যাবে। তবে হ্যাঁ, এটা কিন্তু আসলে এক ধরনের কি বলা যায়, গোড়ামি না, যে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তনশীল। সেখানে একটা রাষ্ট্র পরিচালনার মূল যে জিনিসটা, সেটাকে যদি আমরা পরিবর্তন না করি, তাহলে এটা এক ধরনের, যদি যেখানে পরিবর্তনযোগ্য এবং সংবিধান পরিবর্তন করার নিয়মাবলী মেনে যদি মনে হয় যে না, এটা সংবিধান পরিবর্তনযোগ্য এবং পরিবর্তন করা পসিবল, তাহলে অবশ্যই পরিবর্তন করতে হবে। কিন্তু এইটা সংবিধানের 7-এর খতে এটাকে অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। সংবিধান সংশোধন করা হয় 142 নম্বর অনুচ্ছেদে। যা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং নবম ভাগের বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ ও একাদশ ভাগের 150 অনুচ্ছেদ বাতিল বা সংশোধন করা যাবে না। তাহলে এখানে সংবিধানটাকেই দেখেন বিকৃত করা হয়েছে। যেহেতু 142-এই কিন্তু প্রথমে যখন সংবিধান রচনা করা হয়েছিল, সেই সময় বলা ছিল যে 142 নম্বর অনুচ্ছেদে কীভাবে সংবিধানটাকে সংশোধন করা যাবে। কিন্তু পঞ্চদশ সংশোধনীতে এসে ওইটাকে সত্য জুড়ে দিয়েছে যে ওইখানে যাই থাকুক না কেন, আপনি 1, 2, 3 এবং 150 নম্বরের যা কিছু বিধান আছে এগুলো সংশোধন করা যাবে না। অর্থাৎ হচ্ছে এই যে ধারাটা, এটাই আনা হয়েছে আরেকটা ধারাকে অবমাননা করে। এর পরবর্তীতে আমরা যদি যাই, যে জুলাই সনদ সম্পর্কে আমাদের সংবিধানের প্রথম ভাগে যে পরিবর্তন সুপারিশ করা হয়েছে, রাষ্ট্রভাষা, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা। বাংলাদেশের সংবিধানের নাগরিকদের মাতৃভাষা হিসেবে ব্যবহৃত অন্য সকল ভাষাকে দেশের প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হবে। বাংলাদেশের নাগরিকদের পরিচয়, বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন, বাঙালি বলে না। বাঙালি হচ্ছে জাতি হিসেবে বাঙালি, কিন্তু নাগরিক হিসেবে বাংলাদেশি। যেটা সম্পর্কে 6-এর 2-তে বলা আছে, হ্যাঁ। সংবিধান সংশোধনের জন্য সংসদের নিম্নকক্ষের 2/3 এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠের সদস্যদের সমর্থন প্রয়োজন হবে। এছাড়া গণভোট প্রয়োজন হবে। মানে আমাদের যে জুলাই যে সনদটা প্রকাশ করা হয়েছে, এখানে আমাদের সংসদটাকে 2টা কক্ষে বিভক্ত করার আবেদন করা হয়েছে, উচ্চকক্ষ আর নিম্নকক্ষ। তো ওই নিম্নকক্ষের 2/3 ভোটের প্রয়োজন হবে, তবে উচ্চকক্ষে যেখানে বেশি ভোট পড়বে সেটাই প্রাধান্য পাবে। আর এছাড়া সংবিধান সংশোধন করতে গেলে অবশ্যই গণভোটের প্রয়োজন হবে। সংবিধান বিলুপ্তি এবং স্থগিতকরণ ইত্যাদি অপরাধ, সংবিধানের এই যে ক এবং খ, এই 2টা ধারা বিলুপ্ত করা হবে। আপনার মানে খটা তো নিজেই তৈরি হয়েছে আরেকটা ধারাকে অবমাননা করে, মানে এটারগুলো মানেই হয় না। 142-কে অবমাননা করে, যেটা 1972-এ তৈরি করা হয়েছে। তো এই 2টা ধারাকে বিলুপ্ত করা হবে। এরপরে আছে সংবিধানের প্রথম ভাগের সাথে জড়িত যে সকল অনুচ্ছেদ আছে, আমাদের এখান থেকে এটা একটু মনে রাখবেন। 1972 সালে সংবিধানের যে ইংরেজি বানান ছিল ঢাকা, ওটা 82-তে এসে ঢাকা থেকে ডিএইসে কে করা হয়। আর এটা সাংবিধানিকভাবে স্বীকৃতি পায়, অর্থাৎ এটা সংবিধানের এই ঢাকা বানানটা ডিএইসে কে করা হয় 1988 সালের 8ম সংশোধনীর মাধ্যমে। কিন্তু এটা এমনিতেই প্রচলন শুরু হয়ে গেছিলো 82 সাল থেকে, তবে সাংবিধানিকভাবে স্বীকৃতি পেয়েছিল 88 সাল থেকে। সংবিধানের প্রাধান্য বলতে এখানে বোঝানো হয় বাংলাদেশের সংবিধানের সংসদ আইন সভার উপরে স্থান পাবে, সংসদ বা আইন সভার উপরে সংবিধান স্থান পাবে। 7-এর ক, খ অনুচ্ছেদের সংযোজন করে সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ রুদ্ধ করা হয়। মানে এটা আসলে আমাদের মোটামুটি পরিচ্ছেদের যে প্রথম পরিস্থিতিতে যা কিছু ছিল, এখন আমরা যেটা পড়বো যে জাতীয় সঙ্গীত সম্পর্কে। জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা কবিতার প্রথম 10 চরণ, আর এটার গানটির রচনা এবং সুর করে দুইটাই রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালের বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের গীত বিতান কাব্যগ্রন্থে স্বরবিতান কাব্য থেকে নেওয়া হয়েছে। 1905 সালে এটি প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়। এবং জাতীয় সঙ্গীতে বাংলার প্রকৃতির কথা বলা হয়েছে। এই জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক আলিয়া হাসান এবং মোট চরণ আছে 25টি, কিন্তু জাতীয় সঙ্গীত হলো প্রথম 10 লাইন। রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে বাজানো হয় 4 লাইন। জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয় 3 মার্চ 1971 সালে, তবে এটা সরকারিভাবে গৃহীত হয়
13 জানুয়ারি 1972 সালে। দুইটা তারিখই লাগবে। যে জাতীয় সঙ্গীত হিসেবে সোনার বাংলাকে গ্রহণ করা হয় কত সালে? 3 মার্চ 1971। সেখান থেকে পুরো 1 বছর 10 দিন পরে 13 জানুয়ারি 1972 সালে এটা সরকারিকরণ করা হয়। জাতীয় সঙ্গীত বিধানমালা জারি করা হয় 1978 সালে। এখন আসি আমরা জাতীয় পতাকাতে। জাতীয় পতাকার রং লাল এবং সবুজ। লাল হচ্ছে বৃত্ত, সবুজ বর্ণের ভরাটের উপরে আছে। জাতীয় পতাকার পরিমাপ হবে 10:6 এবং জাতীয় পতাকা দিবস হিসেবে পালন করা হয় 2রা মার্চ। সরকারিভাবে গৃহীত হয় 17 জানুয়ারি 1972। ব্যাপার কি? আচ্ছা, এটা একটু দেখে নেবেন যে আচ্ছা, এটা জাতীয় পতাকা, দুঃখিত, ওটা জাতীয় সঙ্গীত ছিল 13 জানুয়ারি 1972। আর তারই 4 দিন পরে জাতীয় পতাকা 17 জানুয়ারি 1972 সালে গ্রহণ করা হয়। জাতীয় পতাকার বিধানমালা 1972 সালে প্রকাশ করা হয়, কিন্তু জাতীয় সঙ্গীতের বিধানমালা 1978 সালে। পতাকা অবমাননাকারী সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 10,000 টাকা অর্থদণ্ড হতে পারে। পতাকার ব্যবহার বিধি: সরকারি ভবন, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব কর্মদিবসে পতাকা উত্তোলন করা হবে। পতাকার যে স্তম্ভ চির উন্নত বিজয় মিশন, যেটা সবচেয়ে উঁচু, সেটা আছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একাডেমি প্রাঙ্গণে। যে সকল উপলক্ষে বাংলাদেশের পতাকা উত্তোলিত হবে: মহান নবীর জন্মদিবস বা 26শে মার্চের স্বাধীনতা দিবস উপলক্ষে, 16ই ডিসেম্বরের বিজয় দিবস এবং সরকার কর্তৃক প্রজ্ঞাপিত অন্য সকল দিবসে। এরপরে পতাকা অর্ধনমিত যে বিধি আছে 2023 অনুযায়ী, অর্ধনমিত বিধিরেখার ক্ষেত্রে পতাকা প্রথমে পতাকা দণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করতে হবে। এরপর পতাকা দণ্ডের 1/4 নামিয়ে পতাকাকে স্থাপন করতে হবে এবং ওই দিবসে পতাকা নামানোর সময় এটাকে আবার সর্বোচ্চ চূড়া পর্যন্ত নিয়ে যেয়ে দেন নামাতে হবে। অর্থাৎ এটা যদি পতাকা দণ্ড হয়, অর্ধনমিত দিবসে প্রথমে একদম পুরোটা নিয়ে যেয়ে আবার 1/4 এসে এটাকে অর্ধনমিত করে রাখতে হবে পতাকাকে। এবার জাতীয় পতাকা যখন আবার দিবস সে বা পুরো দিন শেষে এটাকে একদম খুলে ফেলা হবে, তখন একদম পুরোটা আবার নিয়ে দেন তারপরে এনে খোলা লাগবে। অর্থাৎ হচ্ছে অর্ধনমিত দিবসে টোটাল 2বার হচ্ছে, একবার ওঠার সময় শীর্ষ পর্যায়ে যাবে, আবার একবার নামার সময় শীর্ষ পর্যায়ে যাবে। পতাকা অর্ধনমিত রাখার যে দিবসগুলো 21শে ফেব্রুয়ারি সহ সকল জাতীয় শোক পালনের দিবসে। জাতীয় প্রতীকে আছে আমাদের দেখেন একটি শাপলা, 2 পাশে 2টা ধানের শীষ, মাঝখানে 3 পাতা যুক্ত একটা পাট পাতা এবং 2 পাশে 2টা করে টোটাল 4টা তারকা এবং নিচে আছে ঢেউ। আর টোটাল এই যে এখানে ঢেউয়ের সংখ্যা হচ্ছে 5টি। আর এই জাতীয় প্রতীক আমাদের ব্যবহার করার অধিকারী ব্যক্তি 2 জন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। জাতীয় প্রতীকের যে 4টা তারকা আছে, এই 4টা তারকা জাতির লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করে। এবার আসি আমরা মনোগ্রামে দেখেন যে মাঝখানে লাল রঙের বৃত্তের মাঝখানে থাকবে সোনালী রঙের বাংলাদেশের মানচিত্র এবং এই উপরের দিকে লেখা থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং নিচের দিকে থাকবে সরকার। 2 পাশে 2টা করে টোটাল আমাদের 4টা করে তারকা দেওয়া আছে। এরপরে আসি আমরা একটু এই জাতীয় প্রতীক, পতাকা বা হচ্ছে মনোগ্রাম, এগুলোর কারা ডিজাইনার। জাতীয় মনোগ্রাম কোথায় কোথায় ব্যবহার করা হয়? সরকারি অফিস, নথি, স্মারক, চিঠিপত্র এবং বিজ্ঞপ্তিতে, মানে সরকারি কোনো অফিসিয়াল কার্যক্রমে এই জাতীয় মনোগ্রাম ব্যবহার করা হয়। জাতীয় পতাকার ডিজাইনার পটুয়া কামরুল হাসান, জাতীয় প্রতীকের ডিজাইনার পাটুয়া কামরুল হাসান, কিন্তু জাতীয় মনোগ্রাম NN সাহা। জাতীয় প্রতীক এবং পতাকা দুইটাই ডিজাইন করছে কামরুল হাসান, কিন্তু মনোগ্রাম করছে হচ্ছে NN সাহা। এরপরে আসি যে আমাদের বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয় সেই সময় যে পতাকাটা ব্যবহার করা হতো, যে লাল বৃত্তের মাঝে বাংলাদেশের মানচিত্র, ওই পতাকার ডিজাইনার ছিল শিবনারায়ণ দাস। ধর্ম বিষয়ক কিছু তথ্যে আসি আমরা। 1972 সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করা হয়। তখন সংবিধানের রাষ্ট্র ধর্ম এটা উল্লেখ ছিল না। 1988 সালের 5 জুন 4th জাতীয় সংসদে সংবিধানে 8ম সংশোধনী, অর্থাৎ হচ্ছে 1988 সালে যেটা হয়, সেখানে রাষ্ট্র ধর্মকে সংযুক্ত করা হয়। এই 1988 সালে কিন্তু 82 সালে সংশোধিত ঢাকা বানানটাকেও স্বীকৃতি দেওয়া হয়। ওই সংশোধনীতে সংবিধানের 2 নম্বর অনুচ্ছেদের পরেই 2 কয়ে এই রাষ্ট্রধর্ম ইসলামটাকে সংযুক্ত করা হয়। এতে বলা হয় প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনের রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবে। এরপরে আসি আমাদের জাতীয় প্রতীকের ডিজাইনার। জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান, পতাকার ডিজাইনার কামরুল হাসান, মনোগ্রামের ডিজাইনার NN সাহা। জাতীয় পতাকা কবে গৃহীত হয়? জাতীয় পতাকা গৃহীত হয় 17 জানুয়ারি 1972 সালে, কিন্তু এখানে 71তেও এটা ভুল হবে, জাতীয় পতাকা হবে 1972 সালে। আর জাতীয় সঙ্গীত গৃহীত হয় 13 জানুয়ারি 1972 সালে।
আর জাতীয় সঙ্গীত হিসেবে ওটা সরকারিভাবে হয়, তবে জাতীয় সঙ্গীত হিসেবে ওই আমার সোনার বাংলাকে স্বীকৃতি দেওয়া হয় বা প্রথমে বেছে নেওয়া হয় 3রা মার্চ 1972 সালে 71 সালে। বাংলাদেশের সংবিধান মোট কয়টি ভাষায় রচিত? 2টি ভাষায়। রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটির কত লাইন জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয়? 10 লাইন, তবে এর মোট লাইন সংখ্যা 25টি। জাতীয় তিনটি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা একই ব্যক্তি, রবীন্দ্রনাথ ঠাকুর, তবে তিনি শ্রীলঙ্কার, আসলে এটা কথিত থাকলেও তিনি শ্রীলঙ্কারটা লেখেননি, তিনি ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করছেন। কোনো অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? প্রথম 4 চরণ। বাংলাদেশের জাতীয় পতাকার রং হচ্ছে 2টি। আমার সোনার বাংলা, মাই গোল্ডেন বেঙ্গল, is the national anthem of Bangladesh, written by Nobel laureate রবীন্দ্রনাথ ঠাকুর in which year? এটা 1905 সালের বঙ্গভঙ্গের প্রেক্ষিতে লেখা এবং এটা প্রথম ওই 1905 সালেই বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। মানচিত্র ঘোষিত বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশাকার কে ছিল? শিবনারায়ণ দাস। দ্য ন্যাশনাল সিম্বল অফ বাংলাদেশ ওয়াজ অ্যাপ্রুভড বাই দ্য ক্যাবিনেট অন, মানে কোন তারিখে যে জাতীয় প্রতীকটাকে গ্রহণ করা হয়? 28 ফেব্রুয়ারি 1972। এই ডেটটা আমার মনে রাখার কারণ হচ্ছে এটা আমার বার্থডে, হ্যাঁ, 28 ফেব্রুয়ারি। তো এইটা বেশ ভালো একটা জিনিস, 28 ফেব্রুয়ারি 1972 সালে জাতীয় ন্যাশনাল সিম্বলটাকে গ্রহণ করা হয়। তো এটা আমি এইভাবে মনে রাখছি, এই যে আপনারাও মনে রাখতে পারেন যে এই দিনে আমার বার্থডে, এইভাবে, বা আপনাদের যে স্পেশাল যে তারিখগুলো নিজেরাই না ভুলেন, ওইটার সঙ্গে যদি কোনো কিছু থেকে যায় দেখবেন ওটা এমনিই মনে রেখে দেয়। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো ভাষা ও সংস্কৃতি। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা উল্লেখ করা হয়েছে? জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতিকৃতি 4টাই আছে 4 নম্বর অনুচ্ছেদে। আর তাছাড়াও আরও একটা জিনিস, যে জাতীয় সঙ্গীতের 4 লাইন বাজানো হয়, তার মানে ওটা 4 নম্বরে আছে। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ঢাকা সম্পর্কে বলা হয়েছে? যতবার ঢাকা রাজধানী হয়েছে 5 বার, 5 নম্বর অনুচ্ছেদে। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক, এটা বলা আছে কয় নম্বর অনুচ্ছেদে? 7-এর 1-এ। আর 7-এর 1-এ আর 7-এর 2-এ কি আছে এটা বলবেন, দেখি মনে আছে কিনা। 7-এর ক খ মনে রাখা লাগবে না, তবে 7-এর 1 আর 2 এই দুইটা মনে রাখা লাগবে। বাংলাদেশের জাতীয় প্রতীকের নিচের কোনগুলো রয়েছে? ধান, পাট, শাপলা, এগুলো। জাতীয় প্রতীকে যে 4টি তারকা আছে তা দিয়ে কি বোঝানো হয়? লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদককে? সৈয়দ আলী আহসান। বাংলাদেশের পতাকা বিধিমালা 1972 অনুযায়ী সরকারি ভবনে উত্তোলনের জন্য যে জাতীয় পতাকার দৈর্ঘ্য কত হবে? 10:6 অথবা 5:3। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মূল সুরটি গ্রহণ করা হয়েছে কার থেকে? সেটা হচ্ছে গগন হরকারার গান থেকে, বাউল সঙ্গীত থেকে। এটা জাতীয় সঙ্গীত কোন সুরের অনুপ্রেরণা দেয়? এটা হচ্ছে বাউল সঙ্গীতের। জাতীয় সঙ্গীত রচিত হয় কত সালে? এটা 1905 সালে হচ্ছে ইংলিশ, কিন্তু বাংলা যদি আসে 1312 সালে। জাতীয় সঙ্গীত সর্বপ্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্গদর্শন পত্রিকায় 1905 সালে। জাতীয় সঙ্গীত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? গীতবিতান কাব্যগ্রন্থে, স্বরবিতান কাব্য থেকে। আমার সোনার বাংলা কবিতাটি কত চরণ? 25 চরণ। 10 চরণ জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনারকে? NN সাহা। আমরা প্রথম ভাগসহ একেবারে প্রথম থেকে যা কিছু পসিবল আমরা এই অধ্যায়ে পড়ে ফেলছি। আমরা যদি খেয়াল করি যে এই অধ্যায়ে টোটাল পেজ সংখ্যা আছে 48টা, আমরা কেবল 17 নাম্বার পেজে আসছি। তো আমাদের অলরেডি 1.5 ঘন্টার মতো ক্লাস হয়ে গেছে। তো আমরা ক্লাসটাকে চেষ্টা করব যে এইখানে স্টপ রেখে পরবর্তী দিন দ্বিতীয় ভাগ থেকে শুরু করার। তো প্রথম দিকে যতটা বেশি টাইম লাগছে, আমার মনে হয় শেষের দিকে আর অতটা বেশি টাইম নেবে না, কারণ এই বিষয়গুলো যখন পড়ে আসছি অলরেডি, তখন ওইটাকে যখন বলা হবে যে এটা আমার অত বেশি বিস্তারিত বলা লাগবে না। তো আমি ক্লাসটা এখানে শেষ করছি। দ্বিতীয় পার্টে আমরা চেষ্টা করবো বাকিটুকু শেষ করার, না হলে হয়তো বা আমার এই সংবিধানের উপরে 3টা পার্ট প্রয়োজন হতে পারে। যদি আমার ক্লাসগুলো দেখে আপনারা উপকৃত হন, প্লিজ আপনাদের মতামত আমাকে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অন্যদের মাঝে এই ক্লাসগুলোও শেয়ার করতে পারেন যদি মনে হয় যে না তাদের কাজে লাগতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।